ভিনসেন্ট ভ্যান গগের জন্ম ৩০শে মার্চ ১৮৫৩ সালে। তারই জীবনী নিয়ে আরভিং স্টোনের লেখা উপন্যাস লাস্ট ফর লাইফের বঙ্গানুবাদ আপনারা শুনছেন গল্পের ক্যারাভ্যান চ্যানেলে। অনুবাদ করেছেন নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়। আজ জীবন পিয়াসা উপন্যাসের ১২শ পর্ব। মুহূর্তে ৯০ জন নাগরিক স্ত্রী পুরুষের আবেদন গেল আর্লসের মেয়রের কাছে। আমাদের দৃঢ় বিশ্বাস ২ নম্বর প্লেস মার্টিনের বাসিন্দা ভিনসেন্ট ভ্যান গগ একজন বদ্ধ উন্মাদ। তাকে মুক্ত অবস্থায় রাখা সাংঘাতিক বিপজ্জনক। এখন এই উন্মাদকে বন্দী করা হোক। পুলিশ এলো। জানলার চৌকাঠ থেকে ভেতর দিয়ে গড়িয়ে এসে ভিনসেন্টের অচৈতন্য দেহ ঘরের মেঝেতে লুটোচ্ছে। এই অবস্থায় তাকে তুলে নিয়ে জেলখানার একটা সেলে আবদ্ধ রাখা হলো। তালাবন্ধ দরজার সামনে খাড়া রইল একজন প্রহরী। জ্ঞান ফিরে আসতে ভিনসেন্ট চাইল ডাক্তার রের সঙ্গে দেখা করতে বা ভাই থিওকে চিঠি লিখতে। অনুমতি মিলল না। অনেক কষ্টে ডাক্তার রে জেলখানায় প্রবেশের অনুমতি পেলেন। বুঝিয়ে বললেন, প্রাণপণে নিজেকে সংযত করার চেষ্টা করো ভিনসেন্ট। এরা যদি প্রমাণ করতে পারে যে তুমি একজন বিপজ্জনক উন্মাদ, তাহলে আর তোমার রক্ষা থাকবে না। আমি তোমার ভাইকে ইতিমধ্যে চিঠি লিখেছি, আর এখান থেকে তোমাকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছি। তোমার পায়ে পড়ি ডাক্তার, থিওকে তুমি এখানে আসতে লিখো না। ২ দিন পরেই ও বিয়ে করছে। ওর জীবনের এত বড় আনন্দটা যেন আমার জন্য মাটি না হয়ে যায়। বেশ, তাই হবে। দেখি তোমার জন্য আর কোনো ভালো প্ল্যান আমি বার করতে পারি কিনা। ২ দিন পরে ডাক্তার রে আবার এলেন। শোনো ভিনসেন্ট, এইমাত্র দেখে এলাম তোমার বাড়িওয়ালা তোমার বাড়িতে তালা আঁটছে। তোমার ছবিগুলো সে আটকেছে। অন্য মালপত্র একটা ক্যাফের পেছনের দিকে গুদামে বন্ধ করেছে। বাড়ি ভাড়া মিটিয়ে না দিলে তোমার ছবি বা জিনিসপত্র কিছুই সে ছাড়বে না। ভিনসেন্ট চুপ করে রইল। ডাক্তার রে বলে চললেন, ওখানে যাওয়া আর তোমার চলবে না। আমার মনে হয় আমার পরিকল্পনাটা তোমার নেওয়া উচিত। মৃগী রোগ তোমার। এরকম মূর্ছা আবার কখন যে তোমার হবে, কবার হবে, তা কেউ বলতে পারে না। যদি খুব শান্ত পরিবেশের মধ্যে বিনা উত্তেজনায় দিন কাটাতে পারো, তাহলে এই হয়তো শেষ। তা না হলে ১-২ মাস পরে আবার হয়তো রোগের নতুন আক্রমণ হবে। তোমার নিজেকে বাঁচাবার জন্য, অপর সকলকে বাঁচানোর জন্য আমার তো মনে হয় তোমার যাওয়া উচিত। কোথায় ডাক্তার রে? পাগলাগারদে? ধরো কোনো উন্মাদ আশ্রমে। তাহলে ডাক্তার তুমি বলছো সত্যি আমি পাগল হয়ে গেছি? না, তা আমি বলছি নে। তুমি নিজেই দেখতে পাচ্ছ আমি যেমন প্রকৃতস্থ তুমিও তেমনি প্রকৃতস্থ। কিন্তু মৃগী রোগের এমনি মূর্ছা হঠাৎ জ্বরের মতো। সাময়িক উন্মত্ততা আসে বই কি, তখন লোকে অস্বাভাবিক কাজ করে বসে নিজেরই অজান্তে। সেজন্যই তোমার এমন জায়গায় আশ্রয় নেওয়া উচিত যেখানে বিপদের সময় তোমাকে রক্ষণাবেক্ষণ করা হবে। বুঝেছ? বুঝলাম ডাক্তার। এখান থেকে ঠিক ২৫ কিলোমিটার দূরে সেন্ট রেমিতে এমনি একটা ভালো জায়গা আছে। জায়গাটার নাম সেন্ট পল দ্য মসল। ১ম, ২য় এবং ৩য় শ্রেণীর রোগী তারা নেয়। ৩য় শ্রেণীর রোগের জন্য মাসিক খরচ মাত্র ১০০ ফ্র্যাঙ্ক। এই খরচটা তুমি চালিয়ে নিতে পারবে। জায়গাটা আগে ছিল একটা সাধুদের মঠ, ঠিক পাহাড়ের গায়ে। ভারী নির্জন, শান্ত প্রাকৃতিক পরিবেশ। খুব ভালো লাগবে তোমার। ডাক্তার থাকবে তোমাকে উপদেশ দেবার জন্য। সিস্টার থাকবে তোমাকে দেখাশোনা করবার জন্য। পুষ্টিকর জিনিস খেতে পাবে। কদিনে একেবারে সুস্থ হয়ে উঠবে তুমি। আঁকতে পারবো সেখানে? হ্যাঁ, নিশ্চয়ই। যা খুশি তাই করতে পারবে, কেবল নিজের পক্ষে যেসব কাজ ক্ষতিকর সেই সব কাজ ছাড়া। উন্মাদাগার বলে মনেই হবে না। মস্ত মাঠের মধ্যে ঠিক যেন একটা হাসপাতাল।
1 বছর সেখানে বিশ্রাম করলে তুমি একেবারে নতুন মানুষ হয়ে ফিরে আসবে। কিন্তু এই কয়েদ থেকে মুক্তি পাবো কি করে ডাক্তার? সে তুমি ভেবো না। পুলিশ কমিশনের সঙ্গে আমার কথা হয়ে আছে। আমি যদি সেন্ট রেমিতে তোমাকে নিয়ে যাই তাহলে তোমাকে ছেড়ে দিতে তার কোনো আপত্তি নেই। তুমি বলছো জায়গাটা ভালো, ভালো বলে ভালো, চমৎকার। ছবি আঁকার কত খোরাক যে সেখানে পাবে তার ঠিক নেই। বেশ বেশ, যাব তাহলে। মাসে 100 ফ্র্যাঙ্ক বেশি নয়। হয়তো বছরখানেক পাগলের হাসপাতালে থাকায় আমার মঙ্গল। মাথাটা তাতে আস্তে আস্তে ঠান্ডা হবে। তোমার ভাই থিওকে সব কথা খুলে লিখেছি তোমাকে নিয়ে আমি কি করতে চাই। এও বলেছি প্যারিস পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়া এখন অসম্ভব। বেশ, থিও রাজি হলেই হলো। ওর ঝঞ্ঝাট আর আমি বাড়াতে চাইনি। ডাক্তার রের সঙ্গে ভিনসেন্ট চলল আর্লস ছেড়ে, জীবনের মতো। ট্রেন চলল টারাস্কনে। সেখান থেকে ছোট্ট ব্রাঞ্চ লাইন, সেই লাইনে সেন্ট রেমি। স্টেশন থেকে সেন্ট পল দ্য মসল অনেকটা পথ। পাহাড়ের একটা দীর্ঘ খাড়ায় পার হতে হয়। কালো কালো পর্বতমালার গা বেয়ে রাস্তায় চলল ডাক্তার রে আর ভিনসেন্টকে নিয়ে ভাড়াটে ঘোড়ার গাড়ি। দূরে চোখে পড়ে সেই মঠের পিঙ্গল রঙের প্রাচীর যেখানে তারা চলেছে। মাঠের কাছাকাছি আশেপাশে প্রাচীন রোমকদের নানা ভগ্নস্তূপ। রাস্তার ধারে মজবুত লোহার গেট, দুধারে পাইন গাছ। গেটের গায়ে লোহার একটা ঘণ্টা। ডাক্তার রে সেটা বাজালেন। ডাক্তার পেরেন এসে গেটটা খুললেন। কেমন আছেন ডাক্তার পেরেন? আপনাকে চিঠি লিখেছিলাম, পেয়েছেন তো? সেই মতো আমার বন্ধু ভিনসেন্ট ভ্যান গগকে সঙ্গে এনেছি। এবার থেকে আপনার হাতেই এর ভার। ঠিক আছে ডাক্তার রে, ভার আমি নিলাম, কিছু ভাববেন না আপনি। তাহলে আমি যদি তাড়াতাড়ি বিদায় নিই কিছু মনে করবেন না ডাক্তার পেরেন। টারাস্কানের ফিরতি ট্রেনটা এক্ষুনি গেলে ধরতে পারবো। নিশ্চয় ডাক্তার রে। ডাক্তার রে বিদায় নিলেন। বললেন, বিদায় ভিনসেন্ট, খুব ভালো থাকবে এখানে, সেরে উঠবে। সময় পেলেই আমি একদিন এসে দেখে যাব। 1 বছরের মধ্যেই তুমি নতুন মানুষ হয়ে উঠবে, এ আমি বলে দিলাম। ধন্যবাদ ডাক্তার, অসীম তোমার অনুগ্রহ। হ্যাঁ, বিদায়। ডাক্তার রের গাড়ি অদৃশ্য হলো। গেট ছেড়ে একধারে দাঁড়িয়ে ডাক্তার পেরন বললেন, ঢোকো ভিনসেন্ট। পা বাড়ালো ভিনসেন্ট। বন্ধ হয়ে গেল উন্মাদ নিকেতনের মজবুত লোহার দরজা। সেন্ট রেমি ঠিক যেন কোনো একটা গ্রাম্য রেল স্টেশনের ওয়েটিং রুম। আসলে কিন্তু ওটা উন্মাদদের 3য় শ্রেণীর ওয়ার্ড। টুপি বলো, চশমা বলো, ওভারকোট বলো, উন্মাদরা সব কিছু পরে সব সময় তৈরি। যার ছড়ি আছে তার সেই ছড়িটি পর্যন্ত হাতে। সামান্যতম সম্পত্তিও হয়তো আড়াল করতে তারা নারাজ। ঘরটা যেন সুদীর্ঘ একটা বারান্দা। সিস্টার ভিনসেন্টকে নিয়ে এলেন খালি একটা খাটের কাছে। মসিয়ে, এই আপনার শোবার জায়গা। রাত্রিবেলা পর্দাগুলো টেনে দিতে পারেন। জিনিসপত্র গুছিয়ে রেখে ডাক্তার পেরেনের সঙ্গে অফিসে দেখা করবেন। নিভন্ত স্টোভটাকে ঘিরে 11টি প্রাণী। কেউ একটি কথা বলছে না। নতুন একটা প্রাণী যে ঘরে এলো খেয়ালই নেই কারো। সরু ঘরের শক্ত মেঝের উপর দিয়ে খটখট করতে করতে বিদায় নিল সিস্টার। কড়া ইস্ত্রি করা ধপধপে সাদা গাউন আর কুচকুচে কালো মাথায় ওড়না সমেত। ভিনসেন্ট হাতের ভ্যাসেলটা নামিয়ে চারিদিকে দেখল। লম্বা ঘরের আড়াআড়ি দুদিকে দেওয়ালের সামনাসামনি খাট পাতা সারি সারি করে। প্রত্যেকটা খাটের চারদিকে ফ্রেমে আঁটা নোংরা ঘি রঙের পর্দা। রাত্রে সেগুলো টেনে দেওয়া চলে। নিচু কড়িগুলো মোটা মোটা অমসৃণ কাঠের। সাদা চুনকাম করা দেওয়াল, ঘরের মাঝখানে একটা স্টোভ। ছাদ থেকে ঠিক স্টোভের উপর ঝোলানো একটি মাত্র আলো। অন্যান্য রোগীদের মতো চুপচাপ দেখে ভারী আশ্চর্য লাগলো ভিনসেন্টের।
একটি কথা বলছে না কেউ, বা পড়ছে না, বা খেলছেও না। লাঠির উপর ভর করে বসে ফাঁকা চোখে প্রত্যেকে চেয়ে আছে স্টোভটার দিকে। বিছানাটার মাথার দিকে দেওয়ালে আটকানো একটা কাঠের বার, জিনিসপত্র রাখবার জন্য। ভিনসেন্ট তার পাইপ, তামাক আর একটা বই কেবল রাখলো ওই বাক্সে। বাকি জিনিসপত্র ভর্তি ভ্যাসেলটা ঠেলে দিল খাটের নিচে। তারপর ঘর ছেড়ে বাগানে গেল বেড়াতে। পথে পড়ল একসার অন্ধকার তালাবন্ধ ঘর, যার মধ্যে বহুকাল কেউ ঢুকেছে বলে মনে হয় না। সারা উদ্যানটা অযত্ন রক্ষিত, জনবিবর্জিত। বড় বড় ঘাস উঠেছে এলোমেলো, বনগুল্মের জটলা, তাদের মাথায় বড় বড় পাইন গাছের জড়াজড়ি। চারিদিকে দেওয়াল ঘেরা, তার ফাঁক দিয়ে দিনান্তের সূর্য রশ্মিটুকু এসে পড়ে এখানে ওখানে, ঠিক যেন স্রোতহীন জলা। বাঁ হাতে একটু এগিয়ে আলাদা একটি বাড়ি, সেখানে ডাক্তার পেরন থাকেন। ভিনসেন্ট ধাক্কা দিল দরজায়। ডাক্তার পেরন প্রথম জীবনে মার্সাইতে জাহাজি ডাক্তার ছিলেন। পরে বাতের আক্রমণে তাকে সেই পেশা ছাড়তে হয়। শহরের বাইরে কম পরিশ্রমের কাজ তিনি খুঁজছিলেন। এই উন্মাদশালার পরিচালকের কাজটি হয়েছে তার ঠিক মনের মতো। ডাক্তার বললেন, দেখো ভিনসেন্ট, আগে ছিলাম শরীরের ডাক্তার, দেহের রোগ সারাতাম। এখন হয়েছি মনের ডাক্তার, আত্মার ব্যাধি নিয়ে নাড়ানাড়ি করি। ডাক্তারি দুয়েতেই লাগে। ভিনসেন্ট প্রশ্ন করলে, আপনার তো স্নায়বিক ব্যাধি সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে। কিসের তাড়নায় আমি আমার কানটা কেটে ফেলেছিলাম বলতে পারেন? তোমার রোগটা হলো আপসমার বা সন্ন্যাস রোগ। এই রোগে কখনো কখনো এরকম উপসর্গ প্রকাশ পায়, অস্বাভাবিক নয়। শ্রবণেন্দ্রিয়টা অত্যন্ত অনুভূতিপ্রবণ। রোগীর কানের কাছে কত ভ্রান্ত স্বর যেন গুঞ্জন করতে থাকে। রোগী ভাবে কানটা কেটে ফেললে ওদের হাত থেকে সে মুক্তি পাবে। ও, বুঝলাম। আচ্ছা, এখানে আমার চিকিৎসাটা কি করবেন ডাক্তার? চিকিৎসা? হ্যাঁ, চিকিৎসা বই কি। এই ধরো, রোজ 2 বার করে স্নান, প্রত্যেকবার স্নানের সময় 2 ঘন্টা করে জলে ডুবে থাকতে হবে। তাছাড়া একেবারে সম্পূর্ণ শান্ত জীবনযাত্রা, একটু উত্তেজনা যাতে না আসে। কাজ করবে না, বই পড়বে না, বেশি কথা বলবে না, তর্ক করবে না। কাজ? এত দুর্বল আমি, কাজ তো করতেই পারবো না। আর এখানকার সেন্ট পল মঠ সংক্রান্ত যে সমস্ত ধর্মকর্ম আছে, তাতে যদি যোগ দিতে চাও তো তাও মন্দ নয়। সিস্টারদের আমি বলে দেব। তাছাড়া যখনই যা দরকার বলে মনে হবে আমাকে এসে বললেই আমি তার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ ডাক্তার। ও হ্যাঁ, সন্ধে 5টার মধ্যে সাফার খেয়ে নিতে হবে। ঘন্টা শুনতে পাবে এমনিতে। দেরি করো না তাহলে। মনে রেখো, হাসপাতালের দৈনন্দিন রুটিনের সঙ্গে যত শীঘ্র নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে তত শীঘ্রই তোমার উপকার শুরু হবে। এলোমেলো বাগান আর তালাবদ্ধ অন্ধকার খুপড়িগুলো পার হয়ে ভিনসেন্ট আবার এসে পৌঁছল তার 3rd ক্লাস ওয়ার্ডে। এসে বসল তার বিছানায়। তখনও নিশ্চল নির্বাক তার 11টি সহবাসিন্দা। একটু পরে ঘন্টা বেজে উঠল। দৃঢ় প্রতিজ্ঞ ভাব নিয়ে 11 জন উঠে দাঁড়িয়ে জোরে জোরে হাঁটতে শুরু করলো। ভিনসেন্ট অনুসরণ করলো তাদের। খাবার ঘরটাই কাঁচা মাটির মেঝে, দেওয়ালে জানলা নেই একটিও। ঘর জোড়া লম্বা একটা তক্তা দিয়ে বানানো টেবিল, দুপাশে তক্তাপাতা বেঞ্চি। সিস্টাররা পরিবেশন করছেন। খাবার কিন্তু জঘন্য। প্রথমে 1 টুকরো কালো রুটি আর আরশোলা ভাষার ঝোল, তারপর 5 মিশেরি ওচা তরকারির চচ্চড়ি, আর কিছু না। অন্য সবাই প্রাণপণে চেটেপুটে খেতে লাগলো। ভিনসেন্টের কিন্তু প্যারিসের রেস্তোরাঁর কথা মনে পড়ে। চোখ ফেটে জল আসতে লাগলো তার। খাওয়া শেষ হবার পর রোগীরা ঘরে গিয়ে স্টোভের ধারে যে যার চেয়ারে গিয়ে বসল। খাড়া হয়ে বসে রইল খাদ্যদ্রব্য হজম করার আশায়।
তারপর একে একে জামা কাপড় ছেড়ে নিজে নিজের বিছানায় গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। টেনে দিল খাটের চারপাশের পর্দা। এই পর্যন্ত ভিনসেন্ট কারো মুখে টু শব্দটি পর্যন্ত শোনেনি। সন্ধ্যার অন্ধকার তখন সবে ঘনিয়ে এসেছে। ভিনসেন্ট জানলার ধারে গিয়ে দাঁড়ালো। সামনে প্রসারিত সবুজ প্রান্তর, ফিকে নীলাভ রঙের স্বচ্ছ আকাশ, দিগন্ত জুড়ে পাইন গাছের কালো পাড়। সারা ওয়ার্ডে সূচিভেদ্য অন্ধকার, সারা ওয়ার্ডে সূচিভেদ্য স্তব্ধতা। যেটুকু আলো আর যেটুকু রং শুষে নিতে লাগলো প্রদোষের ধূসরতা। ঘরের মধ্যে জমতে লাগলো ছায়া, কালো কালো। আলোটা পর্যন্ত কেউ জ্বেলে দিয়ে গেল না। এমনি সায়াহ্ন প্রহরে কিচ্ছু করবার নেই, কেবল আপন আত্মার মুখোমুখি হয়ে চুপ করে বসে থাকা ছাড়া। জামা কাপড় ছেড়ে বিছানায় গেল ভিনসেন্ট। নিশ্চল হয়ে শুয়ে রইল মাথার উপরের কড়িকাঠগুলোর দিকে তাকিয়ে। দেলাক্রোয়ার বইটা সে সঙ্গে এনেছিল। অন্ধকার বাক্স হাতড়ে বইটা বার করে বুকের উপর চেপে ধরল। মস্ত একটা আশ্বাস জাগল মনে। তাকে ঘিরে একই ঘরে একই ছাদের নিচে ওই সব বাক্যহারা মানুষের দল। ওদের দলে সে নয়। পৃথিবীর মহান শিল্পীর সহচর্যে সে আছে। চামড়ার মোটা বাঁধাইয়ের মধ্যে দিয়ে তার বাণী, তার গন্ধ, তার ব্যাকুল চিত্তে আশ্বাস জাগাক, স্পর্শ দিক সফল সান্ত্বনার। একটু পরে সে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। হঠাৎ সে জেগে উঠল চাপা একটা গো গো শব্দে। গো গো শব্দটা ক্রমেই বাড়তেই লাগলো। শেষ পর্যন্ত ফেটে পড়ল আর্ত চিৎকারে। যাও যাও, চলে যাও, কেন আমার পেছনে লেগেছ? ও, ভাবছ আমি বুঝি পারিনি, তাই না? বোকা পেয়েছ আমাকে। জানি জানি তুমি পুলিশ, কিন্তু আমার পেছনে কেন? বলছি তো আমি খুন করিনি, আত্মহত্যা করেছে ও নিজে। তবু আমাকে ছাড়বে না? তবু আমার পিছু নেবেই? তবু একটু শান্তি দেবে না আমাকে? শয়তান! লাফিয়ে উঠল ভিনসেন্ট। পর্দা সরিয়ে দেখে 23 বছরের সুপুরুষ এক যুবক দাঁত নখ দিয়ে নিজের গায়ে রাত্রিবাস ছিটছে। ভিনসেন্টের ওপর চোখ পড়তে ছেলেটি দৌড়ে তখন সামনে এলো। হাঁটু গেড়ে বসে দুহাত জোর করে বলতে লাগলো, মসিয়ে মুনেসুলি, আমাকে ধরে নিয়ে যাবেন না। বিশ্বাস করুন, ও আমি করিনি। অস্বাভাবিক যৌন অপরাধের অপরাধী সত্যিই আমি নই। আমি উকিল। আপনার সব কেস আমি বিনা পয়সায় করে দেব। আমাকে গ্রেপ্তার করবেন না, দোহাই আপনার। আমি খুন করিনি, আমি টাকা চুরি করিনি, আমি জানি। সমানে চিৎকার করতে লাগলো ছেলেটা, আর বিছানার চাদরটা হাত দিয়ে কুটি কুটি করে ছিঁড়তে লাগলো সম্পূর্ণ অচৈতন্য উন্মত্ততায়। বাকি সমস্ত লোক তখন নিরুদ্বেগে ঘুমোচ্ছে। ভিনসেন্ট ছুটে গেল পাশের বিছানার ধারে। পর্দাটা সরিয়ে এসে বিছানার লোকটাকে সজোরে ধাক্কা দিল। লোকটা জেগে উঠে বোকা চোখে চেয়ে রইল ভিনসেন্টের দিকে। উঠুন 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 উঠুন, ছেলেটাকে ঠান্ডা করতে হবে, নইলে নিজেরই কি বিপদ ঘটাবে বলা যায় না। ধর্মরিয়ে লোকটা উঠে বসলো বিছানায়। মুখ দিয়ে হাও হাও আওয়াজ করলো খানিকটা। ঠোঁটের ধার দিয়ে লালা গড়াতে লাগলো খালি। কে কাঁধে হাত দিল ভিনসেন্টের। চমকে লাফিয়ে এসে মুখ ফেরালো। তৃতীয় বাসিন্দা। এই লোকটির বয়স অনেকটা বেশি, বুড়ো সুড়ো মানুষ। ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। বললে, ওটাকে টেনে তুলে লাভ নেই, জড়পিণ্ড একটা। এখানে এসে পর্যন্ত কথা বলেনি একটাও। আসুন, আমরা দুজনে এই ছোড়াটাকে ঠান্ডা করছি। চিৎকার করে চলেছে ছেলেটা। বিছানার গদি ফুটো করে তার মধ্যে থেকে শুকনো ছোবড়া বার করে করে চারিদিকে ছড়াচ্ছে। ভিনসেন্ট কাছে এগিয়ে আসতেই পাগল ছেলেটা একেবারে ঝাঁপিয়ে পড়ল। ভিনসেন্টের বুকের উপর দু হাত চাপড়াতে চাপড়াতে চেঁচাতে লাগলো, স্বীকার করছি, স্বীকার করছি। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি খুন করেছি, কিন্তু সে ওই নোংরা কাজটার জন্য নয়।
এ কেলেঙ্কারি আমি কখনো করিনি। খুন করেছি আমি টাকার জন্য, কিন্তু তাই বলে পুলিশ লেলিয়ে দেবে, গারদে পুড়ে রাখবে। কেস করলো আমার নামে। হারিয়ে দেব, সব আইন আমার জানা, ঠিক হারিয়ে দেব। হ্যাঁ, ধরুন ধরুন, ওর হাতটা চেপে ধরুন, এবার বিছানায় শুয়ে দিন। বিছানায় শুয়েও বকবক করতে লাগলো ছেলেটা। প্রায় 1 ঘন্টা পরে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যেও বিড়বিড় করতে লাগলো অনেকক্ষণ ধরে। বয়স্ক লোকটি বললে, ছেলেটা খুব ভালো ছিল মসিয়ে, আইন পড়ছিল। অত্যধিক পড়াশুনোর ফলে মাথাটা খারাপ হয়ে যায়। এখন দিন 10 অন্তর একবার করে এরকম ক্ষেপে ওঠে, তবে মারধর করে না কাউকে কখনো, এইটি যা রক্ষা। আচ্ছা, গুড নাইট মসিয়ে। আবার সব স্তব্ধ, কিন্তু বিছানায় গিয়ে আর শুতে পারল না ভিনসেন্ট। আবার সে খোলা জানলার ধারে এসে দাঁড়ালো। ভোর হতে এখনো দেরি, দিগন্তে দপদপ করছে শুকতারাটা। দবিনীর আঁকা এই প্রভাতী তারার চিত্রটা তার স্মরণে ভেসে উঠল। অন্ধকার আকাশের ওই ধ্রুবতারা, আর তার নিচে বিরাট বিশ্বের বিপুল প্রশান্তি, আর অনাদ্যন্ত সৃষ্টির পরিপ্রেক্ষিতে অকিঞ্চিৎকর একটি মানুষ যে একলা তাকিয়ে আছে পলকহীন চোখে ওই তারার দিকে। পরদিন সকালবেলা প্রাতরাশ সারার পর বাতুলরা সব বাগানে গেল। সেখানে বল নিয়ে রুটিন বাঁধা অনাসক্ত তাদের খেলাধুলো। পাথরের একটা বেঞ্চিতে বসে বসে ভিনসেন্ট তাদের দেখতে লাগলো। প্রাচীরের বাইরে দেখা যাচ্ছে তৃণহীন পর্বতরাজি। সেন্ট জোজেক দ্য অ্যাবেনা সম্প্রদায়ের ধর্মযাজিকারা কালো সাদা পোশাক পরে প্রাচীন রোমক গির্জায় চলেছে। গর্তে বসা ভাষাহীন তাদের চোখ, ডান হাতে মালা ঘোরাচ্ছে আর বিড়বিড় করে প্রভাতী নাম জপছে। 1 ঘন্টা পর সবাই ফিরে এলো ওয়ার্ডে। আবার বসলো যে যার চেয়ারে। তাদের এমনি অপরিসীম অকর্মণ্যতা দেখে ভিনসেন্টের বিস্ময় লাগে। সারা ওয়ার্ডে 1 পাতা পুরনো খবরের কাগজও নেই যে চোখ বোলানো চলে। এমনি নির্বাক স্থানত্ব কতক্ষণ সহ্য হয়? ভিনসেন্ট আবার বাগানে গেল, পায়চারি করতে লাগলো উদ্দেশ্যবিহীন। সূর্যের আলো এখানে যেন মুমূর্ষ, নিষ্প্রাণ। একবার ইচ্ছে করলো ছুটে পালায় এখান থেকে, কিন্তু লোহার গেট তালা বন্ধ, আর পাঁচিলগুলো সব 12 ফুট উঁচু। বুনো গোলাপের একটা ঝাঁকড়া ঝোপের ধারে বসে পড়ল ভিনসেন্ট। ভাবতে লাগলো, কিন্তু ভেবে পেল না কেন কেন সেই অর্ধমৃতদের আস্তাবল সেন্ট পলে এসে আস্তানা নিয়েছে। সমস্ত প্রাণ ভরে গেল অবসাদে, সমস্ত মন ডুবে গেল গভীর একটা আতঙ্কে। আর ভরসা নেই, আর ফল নেই বৃথা ভাবনা ভেবে। ভরসাবিহীন আসক্তিবিহীন জীবন মৃত্যু, এই শেষ পর্যন্ত তার ললাট লিখন। পায়ে পায়ে সে ফিরে চলল ওয়ার্ডে। বাড়ির বারান্দায় পা দেওয়া মাত্র তার কানে এলো অদ্ভুত রকমের কুকুরের ডাক। ঘরের চৌকাঠে পা দেবার মধ্যেই কুকুরের ডাক নেকড়ের চিৎকারে পরিবর্তিত হয়েছে। এগিয়ে চলল ভিনসেন্ট। দীর্ঘ ওয়ার্ডের এক কোণে দেওয়ালের দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে গত রাত্রে সেই বুড়ো লোকটা। ছাদের দিকে মুখ উঁচু করে লোকটা তার গলার সমস্ত শক্তি দিয়ে ওই অদ্ভুত জন্তুর চিৎকার করছে। রক্তবর্ণ মুখে ফুটে উঠেছে কেমন একটা পাশবিক ভাব। নেকড়ের চিৎকারের পর আবার নতুন রকমের চিৎকার শুরু হলো, অরণ্যের কোনো বন্য পশুর করুণ কান্না। এ কোন চিড়িয়াখানায় এরা আমাকে বন্দি করেছে, মনে মনে বলল ভিনসেন্ট। আর সবাই বসে আছে স্টোভের ধারে ধারে যে যার চেয়ারে। বুড়োটা চেঁচিয়ে চলেছে, যেন কোন মার খাওয়া জানোয়ারের মরণ আর্তনাদ। সহ্য করা যায় না। ভিনসেন্ট চেঁচিয়ে বলে উঠল, এ কি, লোকটাকে থামানো যায় না কিছুতেই? দুপাশে এগিয়ে যেতেই তার পথ আটকে দাঁড়ালো কাল রাত্রে সেই সুন্দর চেহারার তরুণটি। বললে,
না, ওকে ঘাঁটাবেন না, তাহলে এমন ক্ষেপে যাবে যে আর সামলানোর উপায় থাকবে না। ঘন্টা কতক চেঁচিয়েও আবার ঠান্ডা হয়ে যাবে। পালিয়ে গেল ভিনসেন্ট ঘর ছেড়ে। লুকিয়ে গিয়ে বসে রইল বাগানের অনেক দূরের এক কোণে। মঠবাড়ির পাথরের দেওয়াল ভেদ করে সারা সকাল ধরে তার কানে আসতে লাগলো উন্মাদ মানুষের কণ্ঠে জানোয়ারের ভাষায় বুক ফাটা বিভৎস আর্তনাদ। সন্ধ্যেবেলা সাপার খেতে বসেছে সবাই। হঠাৎ একটি যুবা চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। লোকটার শরীরের সারা বাঁ দিকটায় পক্ষাঘাত। ডান হাত দিয়ে বুকের উপর একটা ছুরি ধরে হেঁকে উঠল সে। সময় হয়েছে, এইবার আমি মরব, এই ছুরি বুকে বিঁধিয়ে নিজের হাতে মরব। দু চোখ বিস্ফারিত করে ভিনসেন্ট তাকিয়ে রইল মত্ততার আর এক অভিব্যক্তির দিকে। পাগলটার ডান দিকে আর এক যে পাগল বসেছিল সে নিতান্ত ক্লান্তভাবে উঠে দাঁড়ালো। ছুরি শুদ্ধ লোকটার ডান হাতটা চেপে ধরে সে বললে, আজ নয় রেমন্ড, আজ যে রবিবার। হোক রবিবার, এক মুহূর্ত আমি আর বাঁচতে চাইনে। হাত ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আজ, এক্ষুনি। কাল রেমন্ড, কাল। আজ দিনটা ভালো নয়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার হাত। এই ছুরিটা আমি আমূল বিধিয়ে দেবো আমার বুকের মধ্যে। দেখো তোমরা সবাই। নিশ্চয় দেবে বই কি, কিন্তু এখনই নয়। এরও তো একটা দিনক্ষণ আছে, কাল। রেমন্ডের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে লোকটা তাকে খাবার ঘর থেকে ওয়ার্ডে নিয়ে চলল। ব্যর্থতার আক্রোশে ফুঁপিয়ে কেঁদে চলল সে। ভিনসেন্ট তার পাশের চেয়ারের লোকটির দিকে তাকালো। চোখ দুটো লোকটা লাল দগদগে, উপদংশ ব্যাধির উপসর্গ। প্রশ্ন করলে, ওরকম করছিল কেন? ও তো রোজকার ব্যাপার, রোজই একবার করে ক্ষেপে ওঠে আত্মহত্যা করবার জন্যে। তা এমনি সকলের সামনে কেন? একটা ছুরি লুকিয়ে রাখলেই তো পারে। তারপর সবাই ঘুমিয়ে পড়লে নিশুতি রাত্রে। আসলে বোধহয় ও মরতে চায় না মসিয়ে। পরদিন সকালে উন্মাদরা যখন মাঠে নিয়মিত ব্যায়াম করছিল, একজন লোক হাত পা ছুঁড়ে দাঁতে দাঁত লাগিয়ে উল্টে পড়ল সশব্দে। শুরু হলো তার প্রবল খিঁচুনি। এই সেরেছে, মৃগীরোগী উল্টেছে, চিৎকার করে উঠল একজন। আর একজন বললে, চেপে ধরো ওর হাত পা। চেপে ধরতে লাগলো 4-5 জন। মূর্ছাগ্রস্ত মৃগীর শরীরে অমিত শক্তি। গতকালকার সে সুন্দর তরুণ ছেলেটি পকেট থেকে চট করে একটা চামচ বার করে মৃগী রোগীর 2 চোয়ালের ফাঁকে পুরে দিল, যাতে সে নিজের জিভটাকে কামড়ে দুটুকরো করে না ফেলে। প্রায় আধ ঘন্টা প্রবল তারসের পর লোকটা একেবারে অচৈতন্য হয়ে পড়ল, পড়ে রইল নিশ্চল হয়ে। ভিনসেন্ট আর 2 জন তাকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ব্যাস, এই পর্যন্ত। এ সম্বন্ধে কেউ আর কথা বলল না একটিও। 2 সপ্তাহের মধ্যে ভিনসেন্ট তার 11 জন পাগল সঙ্গীর প্রত্যেকের পাগলামির উপসর্গের সঙ্গে পরিচিত হয়ে গেল। একজন খেপে খেপে ওঠে, চিৎকার করে, আর পোশাক পরিচ্ছদ বিছানাপত্র সব ছেড়ে। একজন আর্তনাদ করে বিভিন্ন জন্তুর স্বরের অনুকরণে। একজন সর্বদা আত্মহত্যা করব বলে লাফিয়ে লাফিয়ে ওঠে। তাছাড়া 2 জনের মাথা খারাপ রতিজ রোগ থেকে, 2 জন পক্ষাঘাতগ্রস্ত উন্মাদ, একজনের মৃগী, একজনের মত্ততার প্রকাশ দুর্বলের প্রতি নিষ্ঠুরতায়, একজন বোবা, আর একজন চমকে চমকে উঠছে এই ভয়ে, এই বুঝি পুলিশ তাকে ধরল। একটি দিনও কাটে না যেদিন কারোর না কারোর পাগলামি ফেটে না পড়ে। এমন দিন যায় না যেদিন একজন না একজন উন্মাদের শুশ্রূষা ভিনসেন্টকে না করতে হয়। 3য় শ্রেণীর যারা রোগী তারাই এর ওর ডাক্তার, এর ওর নার্স। দুনিয়া তাদের বরবাদ করে দিয়েছে, আত্মীয় স্বজন করেছে আপদ বিদায়। সিস্টারদের টিকি দেখা যায় না প্রকৃত সেবার সময়। ডাক্তার নিজেই আসেন সপ্তাহে মাত্র একবার। রোগীর দলের প্রত্যেকেই জানে কবে তার নিজের আসবে সম্বিত হারা মত্ততা।
তখন এই অন্ধকূপের যারা তার জীবনসঙ্গী তারাই তাকে ধরবে, সামলাবে, সহ্য করবে, যতটা পরিবর্তন করবার করবে। পারস্পরিক মায়া মমতায় ঘেরা পাগলদের এই থার্ড ক্লাস কামরা। ভিনসেন্টের দুঃখ নেই, বরং খুশি সেখানে এসেছে বলে। বিভিন্ন উন্মাদের দৈনন্দিন জীবন আর বিচিত্র উন্মত্ততার প্রত্যক্ষ পরিচয় তার পক্ষে মস্ত অভিজ্ঞতা। পাগলামির ভয়টাও তার কাটছে। আস্তে আস্তে তার উপলব্ধি হচ্ছে যে বাতুলতা একটা ব্যাধি মাত্র, তার বেশি কিছু নয়। সঙ্গী হিসাবে উন্মাদকে অত ভয় নয়, বরং ভয় যক্ষা বা ক্যান্সার রোগীকে। মাঝে মাঝে ভিনসেন্ট আলাপ করবার চেষ্টা করে বোবা বাতুলটার সঙ্গে। লোকটা কথা বলতে পারে না, লালা ঝরা মুখ নিয়ে কেবল হাও হাও আওয়াজ করে। কিন্তু ভিনসেন্টের মনে হয় সে যে ওর সঙ্গে আলাপ করে তাতেও খুশিই হয়। তার কথা ওর সহসা উপলব্ধির কোথায় গিয়ে যেন বাজে। নার্সটা এক হুকুম করা ছাড়া কোনো রোগীর সঙ্গে কথা বলে না। সপ্তাহে একবার করে ডাক্তার পেরেন এলে সে তার সঙ্গে মিনিট 5 করে আলাপ করবার সুযোগ পায়। সেইটুকুই তার সুস্থ স্বাভাবিক কথাবার্তার সুযোগ। আচ্ছা বলুন তো ডাক্তার, একদিন সে প্রশ্ন করল, এরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে না কেন? সুস্থ অবস্থায় এদের অনেকেরই তো বেশ বুদ্ধিশুদ্ধি আছে দেখি। ওরা কথা বলতে চায় না ভিনসেন্ট। বোঝে কথা বলতে বলতেই তর্ক শুরু হবে, আর মনে উত্তেজনা এলেই পাগলামি ওদের চেপে ধরবে। ওরা বুঝেছে যতটা সম্ভব সুস্থ হয়ে বেঁচে থাকতে হলে চুপ করে থাকাই ওদের দরকার। কিন্তু এর নাম কি বেঁচে থাকা? এ তো মরারই সামিল। তা বলতে পারো, ওই হলো মতের কথা। কিন্তু চুপ করে বই পড়লেও তো পারে, পড়াশুনো করলে তো। হ্যাঁ, পড়াশোনা করা মানে মনটাকে মন্থন করা, তারও ফল প্রচণ্ড মত্ততা। না ভায়া, চারিদিকে কালো দেয়াল দিয়ে ঘেরা ওদের নিজের নিজের বন্ধ স্থানটিতে চুপ করে বসে না থেকে ওদের উপায় নেই। ওদের জন্য তাই বলে দুঃখ করবার প্রয়োজন নেই। ডাইড্রানের সে কথাটা মনে নেই? পাগল হওয়ার মধ্যেও সুখ আছে, সে সুখ কেবল পাগলেই উপভোগ করতে পারে। 1 মাস কাটল। এই 1 মাসের মধ্যে ভিনসেন্টের একবারও এই জায়গা ছেড়ে যাবার অভিলাষ হয়নি। এই উন্মাদাশ্রম ছেড়ে যাবার জন্য আর কারো যে ইচ্ছা আছে তাও একবারও মনে হয়নি। এমনি অভিলাষবিহীন স্বর্গ। সে জানে এর মূল কোথায়। প্রত্যেকে জানে আশা নেই, ভরসা নেই কারো, কারণ এই বহির্বিশ্বে 1 ইঞ্চি জায়গা। তাই মহাকারাগারে ভালো, এখানেই মুক্তি, এখানেই পরিত্রাণ। প্রতীক্ষা শুধু চরম পরিত্রাণের। সারা ওয়ার্ড জুড়ে গন্ধ শুধু মরন্ত মানুষের। শক্ত করে নিজের মনটাকে বেঁধে রাখে ভিনসেন্ট। মৃত্যুর প্রতীক্ষায় নয়, কবে আবার শক্তি ফিরে পাবে, বাসনা ফিরে পাবে আঁকবার, সেই দিনের প্রতীক্ষায়। তার সঙ্গীরা যা পায় তাই শুধু 3 বেলা খায় আর অলস রোমন্থন করে। ভিনসেন্ট আপ্রাণ চেষ্টা করে বিনষ্ট জীবনের এই ব্যর্থ জগদ্দলকে দূরে সরিয়ে রাখতে। থিও তাকে 1 ভলিউম শেক্সপিয়ার পাঠিয়েছে। রিচার্ড II, হেনরি IV অ্যান্ড হেনরি V সে পড়ে ফেলেছে। মনকে টেনে নিয়ে যেতে চেয়েছে অন্য যুগে, অন্য রাজ্যে। বুকের মধ্যে বেদনার জোয়ার বন্যার মতো ফুঁসে ফুঁসে ওঠে, ডুবিয়ে দিতে চায়। প্রাণপণে বাঁধ বাঁধে সে আশ্বাসের। বিয়ে করেছে থিও। সে আর তার নববিবাহিতা স্ত্রী জোহানা প্রায়ই ভিনসেন্টকে চিঠি লেখে। থিওর শরীর ভালো নয়, এ ভাবনা ভিনসেন্ট ভাবে। জোহানাকে চিঠি লিখে নিজে হাতে ভালো করে রান্না করে থিওকে খাওয়াতে। এত বছর রেস্তোরাঁতে খেয়ে খেয়েই দেহ তার পাত হতে চলেছে। সপ্তাহ 2 পর ডাক্তার পেরেন তার জন্য একটা ছোট্ট স্টুডিওর ব্যবস্থা করে দিলেন। পাশুটে সবুজ রঙের ঘরটার দেওয়াল, ম্লান গোলাপ ফুল আঁকা সবুজ রঙের 2টি পর্দা আর 2টো পুরনো আরাম কেদারা। এ 2টি দ্রব্য পয়সাওয়ালা এক মৃত রোগীর নিদর্শন। জানলার বাইরে সোজা চোখে পড়ে বিস্তীর্ণ শস্য ক্ষেত, মুক্তির আহ্বান।
জানলায় অবশ্য কালো কালো মোটা মোটা গরাদ লাগানো। জানলা দিয়ে বাহিরে চোখ পড়া মাত্র ভিনসেন্ট বহির্দৃশ্যটা আঁকা শুরু করে দিল। ছবিটার সামনের দিকে ঝড়ে নুয়ে পড়া শস্য ক্ষেতের কিছুটা অংশ, ঢালু বেয়ে একটা দেওয়াল, দূরে কয়েকটি অলিভ গাছ, কয়েকটি কুটির আর পাহাড়ের শ্রেণী। ছবির একেবারে মাথায় সুনীল আকাশের গায়ে মস্ত একটা ধূসর সাদা মেঘ। সারাদিন ছবি আঁকার পর সাফার খাবার সময় সে ওয়ার্ডে ফিরে এলো। উৎফুল্ল তার মন, ক্ষমতা সে হারায়নি, প্রকৃতি তাকে পরিত্যাগ করেনি একেবারে। প্রকৃতির মুখোমুখি দাঁড়িয়ে সে আবার সৃষ্টির প্রেরণাকে ফিরে পেয়েছে। ভয় কি তার? জীবন মৃতদের এই আস্থান আর তাকে মারতে পারবে না, এইবার সে সেরে উঠল বলে। কমাস পরেই সে বার হবে এখান থেকে, ফিরে যাবে প্যারিসে পুরনো বন্ধুদের আড্ডায়। এই তো তার নবজীবনের সূচনা। লম্বা চিঠি লিখল থিওকে, রং চেয়ে, তুলি চেয়ে, ক্যানভাস আর নতুন নতুন আকর্ষণীয় বই চেয়ে। পরদিন সকালবেলা মেঘহীন উজ্জ্বল আকাশে উঠল জ্বলন্ত হলুদ সূর্য। ভিনসেন্ট তার রিজেল নিয়ে ওয়ার্ড থেকে বাইরে বাগানে গেল। পাইন গাছ, বন, ঝোপ আর বাগানের হাঁটা পথ মিলিয়ে শুরু করলো একটি দৃশ্যপট আঁকা। ওয়ার্ডের অন্যান্য বাসিন্দারা পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে সম্ভ্রম ভরা চোখে দেখতে লাগলো তার কাজ। বিকেলবেলা সে গেল ডাক্তার পেরেনের সঙ্গে দেখা করতে। আমি একেবারে সুস্থ হয়ে গেছি ডাক্তার, বাইরে মাঠে গিয়ে ছবি আঁকতে আমাকে অনুমতি দিন। ডাক্তার বললেন, তা তোমাকে দেখে মনে হচ্ছে ভিনসেন্ট যে তুমি যথেষ্ট ভালো হয়েছ। স্নান আর বিশ্রাম এই দুয়ে মিলে তোমার খুব উপকার করেছে। তবু বাইরে যাওয়া এখন কি তোমার উচিত হবে? কেন উচিত হবে না? ধরো মাঠের মধ্যে একলা, এমনি অবস্থায় যদি হঠাৎ তোমার আবার স্ট্রোক হয়। কি বলেন, আবার পাগলামির আক্রমণ? ভুলে যান ডাক্তার, ও আমার আর হবে না। ওসব শুরু হবার আগে নিজেকে যতটা ভালো লাগতো এখন তার চাইতে অনেক বেশি ভালো লাগছে আমার। তবু ভিনসেন্ট, আমার ভয় হয়। কিছু ভয় নেই ডাক্তার, আমার অনুরোধ আপনি রাখুন। যেখানে খুশি ঘুরবো, যা ভালো লাগে আঁকবো। বিশ্বাস করুন, এই হচ্ছে আমার এখন ওষুধ। কাজ না করলেই বরং আবার আমি ডুববো। বেশ, কাজ করলেই যদি তুমি ভালো থাকবে বলে মনে করো। ভিনসেন্টের জন্য উন্মাদ নিকেতনের লোহার দরজা উন্মুক্ত হলো। পিঠে ইজেল বেঁধে পথে বার হলো ভিনসেন্ট আবার ছবির উপাদানের অন্বেষণে। সারাদিন তার কাটতে লাগলো উন্মাদাগার থেকে দূরে পাহাড়ে জঙ্গলে। সেন্ট রেমির আশেপাশের সাইপ্রেস কুঞ্জ ভিড় করে এলো তার ভাবনায়। আশ্চর্য সুন্দর ওরা। সোনালী দৃশ্যপটের মাঝে ফুটে ওঠা ওদের কালো রূপের কি অপূর্ব মহিমা! কেন ওদের সে দেখেও দেখেনি এতদিন? আর্লসের সূর্যমুখীর ছবিগুলোর মতো ওদের নিয়েও কি প্রাণ ভরা ছবি আঁকতে সে পারবে না? আর্লসের দিনের পুরনো অভ্যাসগুলো সব ফিরে এলো আবার। প্রতিদিন ভোরবেলা সে রং, তুলি, ইজেল আর ক্যানভাস নিয়ে বার হয়। সম্পূর্ণ একটি ছবি এঁকে নিয়ে আসে সন্ধ্যাবেলা। সৃজন শক্তিতে যদি বা একটু ভাঁটা পড়েছে, তা সে ধরতেও পারে না। মনে হয় আবার সে নিজেকে খুঁজে পেয়েছে। শক্তি বাড়ছে দিনে দিনে, অনুভূতি হচ্ছে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর। 3 মাস কাটবার পর হঠাৎ একদিন তার রক্তে নেশা ধরিয়ে দিল ওই সাইপ্রেস গাছ। সেই নেশা তাকে নিয়ে গেল দুঃখ সুখের ঊর্ধ্বে, সব বেদনা পেরিয়ে। বিরাট বিরাট গাছগুলো। ছবি শুরু করলো ওদের নিয়ে। ছবির সামনের দিকটা নানা প্রকার গুল্মে ভরা, পিছনে বেগুনি রঙের কয়েকটা পাহাড়, গোলাপি সবুজে মেশা আঁধার করা আকাশ, তাতে ক্রমহ্রাসমান চন্দ্র। সেদিন রাত্রে ঘরে গিয়ে ক্যানভাসটা যখন ভালো করে দেখল, বুঝল সে আর তার ভয় নেই। অন্ধকার গহ্বরবাসের যুগ তার অতিক্রান্ত। আবার শক্ত মাটিতে এসে দাঁড়িয়েছে খোলা আকাশের নিচে। সামনে তার নবোদ্ভাসিত সৃজন সূর্য। আনন্দের বান ডাকল সারা প্রাণে। মুক্তি, মুক্তি!
আবার সে মুক্ত মানুষ। পিঞ্জরাবদ্ধ জন্তুর দুর্ভাগ্য তার কাটল এতদিনে। থিও তাকে বেশ কিছু টাকা পাঠালো। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সে গেল আর্লসে, হলদে বাড়ির মালিকের কাছ থেকে তার ছবিগুলো ছাড়িয়ে আনার জন্যে। প্রেস লামার্টিনের আদিবাসীরা তার সঙ্গে যথেষ্ট ভদ্র ব্যবহারই করল, কিন্তু হলদে বাড়িটা দেখে মাথাটা যেন কেমন করে উঠল। মনে হলো এই বুঝি মূর্ছা যাবে। ঠিক ছিল প্রথমে যাবে ডাক্তার রে আরুলিনের কাছে, কিন্তু মত বদলে তাড়াতাড়ি ছুটল বাড়ির মালিকের সন্ধানে। সকলের আগে ছবিগুলো উদ্ধার করা চাই। কথা রাখতে পারল না। বলেছিল সেদিন রাত্রেই ফিরে আসবে আর্লস থেকে। পরদিন সকালবেলা তার মূর্ছিত দেহটা পাওয়া গেল টারাস্কান আর সেন্ট রেমির মাঝামাঝি জায়গায়, পথের ধারে খাদের মধ্যে উপুড় করা, মাথাটা ডোবানো। প্রচণ্ড জ্বর, আচ্ছন্ন চৈতন্য। এমনি কাটল 3 সপ্তাহ। ওয়ার্ডের অন্য অধিবাসীরা খুব করল তার জন্য। কি তার ঘটেছিল তা উপলব্ধি করার মতো মাথাটা যখন পরিষ্কার হলো, বারে বারে সে বলতে লাগলো, ছি ছি ছি, কি করেছি, কি কেলেঙ্কারি। 3য় সপ্তাহের শেষের দিকে সে ওয়ার্ডের বারান্দায় একটু একটু করে চলাফেরা করতে পারছে। শরীর তখনও দুর্বল, কিন্তু মনটা সুস্থ হয়ে এসেছে অনেকটা। এমনি সময় একদিন সিস্টাররা একজন নতুন রোগীকে ভর্তি করল। রোগীটি বেশ শান্তভাবে তার বিছানায় এসে বসল, কিন্তু সিস্টাররা পিছন ফেরা মাত্র ফেটে পড়ল পাশবিক উন্মত্ততায়। লাফাতে লাগলো, চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। নিজের সমস্ত জামা কাপড় আর বিছানার চাদর বালিশ সব নখ দিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে ফেললো টুকরো টুকরো করে। তারপর খাট, বাক্স, পর্দার কাঠ সব মরমর করে ভাঙল। আনকোরা নতুন রোগীকে পুরনো বাসিন্দে রোগীরা ছোঁয় না, পাগলামিতে যত সর্বনেশী সে হয়ে উঠুক না কেন। হাসপাতালের কয়েকজন পরিচারক ছুটে এসে উন্মাদটিকে ধরে বেঁধে টানতে টানতে নিয়ে গেল ওয়ার্ড থেকে। বারান্দার পাশে খালি একটা কুঠুরির মধ্যে তাকে তালা দিয়ে রাখা হলো। প্রায় 2 সপ্তাহ ধরে পাগলটা ঘা খাওয়া বন্দি জানোয়ারের মতো দিন রাত অবিশ্রাম আর্তনাদ করতে লাগলো। তার এই নিরবচ্ছিন্ন চিৎকার অসুস্থ ভিনসেন্টের মাথার মধ্যে বাজতে লাগলো কষাঘাতের মতো। তারপর একদিন সব চিৎকার বন্ধ হয়ে গেল। ভিনসেন্ট লক্ষ্য করল হাসপাতালের লোকেরা অদূরের কারখানায় লোকটাকে মাটি চাপা দিচ্ছে। সাংঘাতিক একটা অবসাদ কালো কুয়াশার মতো আচ্ছন্ন করল ভিনসেন্টের মন। শরীর তার যতই সেরে ওঠে, বিচার বুদ্ধি যতই স্বাভাবিক হয়ে ওঠে, এই অবসাদ তত ঘন হয়ে মনের আকাশে জমে। কি হবে শিল্পী হয়ে, কি হবে ছবি এঁকে, কি মূল্য জীবনের? কিন্তু জীবন যতদিন আছে কাজ না করে ছবি না আঁকেই বা সে করবে কি? ডাক্তার পেরন তার স্বাস্থ্যোন্নতির জন্য আলাদা করে কিছুটা মাংস মদের ব্যবস্থা করে দিলেন, কিন্তু তাকে স্টুডিওতে যাবার অনুমতি কিছুতেই দিলেন না। সুস্থ হবার সঙ্গে সঙ্গে পাগল সঙ্গীদের সঙ্গে কর্মহীন দিন কাটিয়ে আর তাদের অসহ্য অলসতা দেখে দেখে নিজেই আবার প্রায় পাগল হয়ে উঠল ভিনসেন্ট। ছুটে গেল ডাক্তার পেরনের কাছে। সোজাসুজি সে বললে, ডাক্তার পেরন, কাজ না করলে আমি কিছুতেই সুস্থ হব না। ওইসব পাগলদের সঙ্গে হাত গুটিয়ে চুপ করে থেকে যদি আমার জীবন কাটে, তাহলে আর কদিন পরে ওদেরই মতো আমি পাগল হয়ে যাব। তা বুঝি ভিনসেন্ট, কিন্তু বেশি কাজ করে করেই তোমার আবার ওই রকম হয়েছিল। কাজ মানেই উত্তেজনা, ও তোমার চলবে না। না ডাক্তার, কাজ করে আমার কিছু হয়নি, হলো আর্লসে যাবার ফলে। প্লেস লামার্টিন আর আমার পুরনো সেই বাড়িটা দেখি আমার মাথা ঘুরে উঠল। আর্লসে আর আমি যাচ্ছি না, পড়ছিও নে সে খানার মধ্যে। আবার যেতে চাই শুধু এখানকার আমার স্টুডিওতে। ডাক্তার পেরেন নিজে দায়িত্ব নিলেন না, লিখলেন থিওকে। থিও উত্তর দিল সঙ্গে সঙ্গে, ছবি আঁকুক ভিনসেন্ট, যা হয় হোক। সেই সঙ্গে সে একটি শুভ খবর দিল ভিনসেন্টকে, শীঘ্রই মা হতে চলেছে জোহানা। এমনি সুখবরের খুশিতে মুহূর্তে সুস্থ হয়ে উঠল ভিনসেন্ট। তক্ষুনি সে লিখল থিওকে, আমার কি মনে হচ্ছে জানো থিও,
নীল আকাশ আর চষা ক্ষেত, সবুজ ঘাস আর গ্রাম্য কিষান, এদের কাছ থেকে যে ঐশ্বর্য আমি পেয়েছি, তোমার পরিবারের কাছ থেকেও তাই তুমি পাবে। তোমাকে উপহার দেবার জন্য যে সন্তানটিকে জোহানা তার গর্ভে সৃষ্টি করে চলেছে, সেই তোমাকে দেবে বাস্তবের সন্ধান। জীবন সত্যের সঙ্গে তোমাকে নিত্য বন্ধনে বাঁধবে সেই। জোহানা গর্ভে শিশুটির নড়াচড়া ধরতে পারবে, আর প্রকৃতির গভীর প্রাণ স্পন্দন তোমার প্রাণে এসে স্পন্দিত হবে। আবার সে অনুমতি পেল স্টুডিওতে যাবার। জানলার ধারে বসে বসে সে আঁকল সামনের শস্য ক্ষেতটা, নিঃসঙ্গ একটি কৃষাণ, আর আকাশে মস্ত একটা সূর্য একলা। সারা ছবিটা জুড়ে হলুদ রঙের মেলা। কেবল জানলার ঠিক বাইরে কয়েকখানার প্রাচীরের কর্কশ রেখা আর অদূরে বেগুনি পাহাড়ের দিগন্ত স্পর্শ ছাড়া। থিওর অভিলাষ অনুসারে ডাক্তার পেরান তাকে বাইরেও যেতে দিলেন কিছুদিন পরে। আবার তার মনে সাইপ্রেস গাছের নেশা লাগলো। আঁকলো সাইপ্রেস, আঁকলো অলিভ সংগ্রহকারিণী কটি মেয়ের আশ্চর্য সুন্দর একটি মুখ। মাঠে যেতে যেতে কোনো চাষির সঙ্গে দেখা হলে তার সঙ্গে আলাপ পরিচয় শুরু করলো সে। নিজেও সে চাষি, তার বেশি কিছু নয়। একদিন একজনকে বললে, দেখো, তুমি যেমন লাঙল চষো মাটিতে, আমিও তেমনি চষি ক্যানভাসের ওপর। ফসল ফলাও তুমি, আমিও তাই। এলো শরতের শেষ। সারা প্রকৃতিতে রূপের পরম প্রকাশ, রঙের বিচিত্রতম লীলা। সারা মাটি ছেয়ে গেল ভায়োলেটে। বাগানে গোলাপ গাছের নিচে নিচে রৌদ্র জ্বলা ঘাসে আগুন মাখা লালচে আভা। কাঁচা রোদের রঙে রঙে গাছের সব পাতা সোনালি হলুদ হয়ে উঠেছে। মেঘবিহীন আকাশে মন উধাও করা নীলিমা। আর এই শেষ শরতের সঙ্গে সঙ্গে পরিপূর্ণ শক্তি ফিরে পেল ভিনসেন্ট। কাজে সে বাধা পাচ্ছে না। ভালো ভালো আইডিয়া তার মাথায় আসছে, দানা বাঁধছে। এখানকার বহিঃপ্রকৃতির সঙ্গে পরিচয় নিবিড় হচ্ছে দিনে দিনে। আর্লসের মতো সর্বনেশে মত্ততা জাগানোর জায়গা নয় এই সেন্ট রেমি। সূর্যের তেজ কম, পাহাড়ে প্রতিহত হয়ে দিগন্ত প্রান্ত থেকে ঝড় ফিরে ফিরে যায়। প্রকৃতির শোভা মনকে কেড়ে নেয়, বেঁধে রাখে, কাজের মধ্যে ডুবে থাকে। উন্মাদাগারকে আর কয়েদখানা বলে তার মনে হয় না। মনে হয় এ হাসপাতাল নয়, হোটেল। বেশ আছে, কোথায় সে আবার ঘুরে মরতে যাবে এমন জায়গা ছেড়ে? প্যারিসের চিঠি সর্বদা মনে খুশির খোরাক যোগায়। জোহানা নিজের হাতে রাঁধছে ডাচ খাবার দাবার। থিওর শরীর ভালো হচ্ছে দিনে দিনে। সন্তান সম্ভব আর স্বাস্থ্যও ভালো। তাছাড়া শুধু চিঠি নয়, থিও প্রায়ই পাঠাচ্ছে তামাক বা চকলেট, বই বা খুচরো টাকা। ছবি আঁকা সরঞ্জাম তো আসছেই যত চায়। আর্লসে গিয়ে যে উন্মত্ততার আক্রমে পড়েছিল সে কথা ভুলেই যেতে চায় ভিনসেন্ট। তার দৃঢ় ধারণা, ওই দুর্ভাগ্যের শহরে যদি সে পা না বাড়াতো তাহলে 6টি মাস সে সম্পূর্ণ সুস্থ থাকতে পারত। মাঝের কেলেঙ্কারিটা ঘটত না। সাইপ্রেস আর অলিভ গাছের ছবিগুলো আঁকা শেষ করে সেগুলো একটু মদ দিয়ে ওয়াশ করে ভিনসেন্ট থিওর কাছে পাঠিয়ে দিল। থিও উত্তরে লিখল তার কয়েকটা ছবি ইন্ডিপেন্ডেন্স গ্যালারিতে প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে। এতে সে খুব যে খুশি হলো তা নয়, এখনো যে তার হাত পাকেনি। শ্রেষ্ঠ শিল্প সৃষ্টি করতে তার যে এখনো অনেক দেরি। এরই মধ্যে থিও সর্বদাই তাকে লেখে, খুব ভালো কাজ করছে সে, খুব উন্নতি হচ্ছে তার ছবির। ভিনসেন্ট ঠিক করেছে এই হাসপাতালের 1 বছরের মেয়াদ শেষ হলে এখানেই সে থাকবে। গ্রামের মধ্যে একটা বাড়ি ভাড়া করে নেবে। কত কাজ এখানে তার বাকি। গগা এসে জোটার আগে আর্লসে প্রথম প্রথম যেমন সার্থক আনন্দের সন্ধান পেয়েছিল, তেমনি আনন্দে আবার তার মন ভরে উঠছে। একদিন বিকেলবেলা শান্ত মনে মাঠের মাঝখানে বসে সে ছবি আঁকছে একলা। হঠাৎ মাথার মধ্যেটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। মুহূর্ত পরে আর কিচ্ছু মনে নেই। গভীর রাতে হাসপাতালে রক্ষীরা খুঁজে পেল তাকে তার ইজেল যেখানে পেতেছিল সেখান থেকে বেশ কয়েক মাইল দূরে।
একটা সাইপ্রাস গাছের কাণ্ডের সঙ্গে কাঠ হয়ে জড়িয়ে আছে তার অনর মূর্ছিত দেহটা। পুরো 5 দিন পর ভিনসেন্টের স্বাভাবিক চৈতন্য ফিরে এলো। মানসিক ব্যাধির দ্বিতীয়বারের এই আক্রমণের পর সবাই এটাকে অস্বাভাবিক বলে মেনে নিয়েছে। এইটা জেনেই সবচেয়ে খারাপ লাগলো তার। শীতকাল এলো। দিনের পর দিন বিছানায় পড়ে রইল ভিনসেন্ট। উঠবার মতো মানসিক শক্তি নেই। সকাল থেকে সন্ধে পর্যন্ত রোগীরা ঘরে বসে থাকে স্টোভটাকে ঘিরে। দেওয়ালের উঁচু উঁচু ছোট ছোট জানলাগুলো দিয়ে যত না আলো আসে, বন্ধ ঘরের ছায়া জমে তার চেয়ে বেশি। স্টোভটার গরম শীত তাড়ায়। সারা ঘর ভরে যায় জীবন মৃতের কটু গন্ধে। কালো কালো টুপি আর ওড়নার নিচে সিস্টারদের মুখ আরও ঢাকা পড়ে। মালা ঘোরাতে ঘোরাতে আর নাম জপ করতে করতে তারা ছায়ামূর্তির মতো সায়ান্নে বারান্দায় ঘোরে। দূরে শব্দহীন রুক্ষ পাহাড় যেন মৃত্যুর পাহারা। ঘুম আসে না। চুপ করে বিছানায় পড়ে থাকে ভিনসেন্ট। মনে মনে ভাবে, শিল্প থেকে সে কি শিখেছে? কি শিখেছে মহৎ সাহিত্য থেকে? দুঃখ পাও, কিন্তু অভিযোগ করো না। বেদনায় ক্ষত বিক্ষত হবে হৃদয়, কিন্তু ঘৃণা করো না বেদনাকে। এ শিক্ষা মহৎ, কিন্তু দিনে দিনে বেদনা আনে মত্ততা। যন্ত্রণা নিয়ে চলে মৃত্যুর পথে। প্রত্যেক মানুষের জীবনের এমনি একটা মুহূর্ত আসে যখন বুকের মধ্যে সঞ্চিত বেদনাকে ছুঁড়ে ফেলে দিতে হয় জীর্ণ কাঁথার মতো। দিন কাটে নিষ্ফলা পৌনপুনিকতায়। কোনো কল্পনা আসে না মনে, জাগে না কোনো আশা। সিস্টাররা তার ছবি আঁকা নিয়ে আলোচনা করে, বলা বলি করে সে ছবি এঁকেই পাগল হয়েছে, না পাগল হয়েছে বলেই ছবি আঁকে। ওদের কথা কানে আসে মাঝে মাঝে। বোকা বাতুলটা কোনো কোনো দিন বিছানার ধারে তার পাশে বসে ঘন্টার পর ঘন্টা হাও হাও করে কেঁদে যায়। নিজেকে সে ব্যক্ত করতে পারে না। ওই ভাষাহারা ধ্বনির মধ্যে দিয়ে প্রকাশ করতে চায় বন্ধুত্বের উষ্ণতা। ভিনসেন্ট তাকে তাড়িয়ে দেয় না। কখনো কখনো তাকে সামনে রেখে কথা বলে যায়। কথা বলার লোক চাই তো। একদিন সিস্টাররা চলে যাবার পর ভিনসেন্ট জড়ো লোকটাকে বললে, ওরা কি ভাবে জানিস? ওরা মনে করে আমার কাজই আমাকে পাগল করেছে। এটা ঠিক যে শিল্পী শুধু তার দুচোখ দিয়ে যা দেখে তাতেই মত্ত হয়ে যায়। জীবনের সব কিছু খুঁটিনাটির উপর সে আর কড়া নজর রাখতে পারে না। কিন্তু তাই বলে তাকে কি লোকে পাগল বলে? বলে সমাজে বসবাস করার অনুপযুক্ত? শেষ পর্যন্ত দেলাক্রোয়ার বইয়ের একটি লাইন তাকে শক্তি দিল বিছানা ছেড়ে উঠবার। সেই যে লাইনটি, যখন আমার বুকে নেই নিঃশ্বাসের জোর, মুখে নেই একটি মাত্র দাঁত, তখন আমি আবিষ্কার করলাম অঙ্কন শিল্পকে। শয্যা ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু ওই পর্যন্ত। 2 পা হেঁটে বাগানে যাবার ইচ্ছেটুকু পর্যন্ত নেই। কয়েক সপ্তাহ কাটলো শুধু স্টোভের ধারে চেয়ারে বসে থেকে থিওর পাঠানো এটা ওটা বইয়ের পাতায় চোখ বুলিয়ে। সঙ্গীতের কারো যখন উন্মত্ততার আক্রমণ হয় তখনও সে চেয়ার ছেড়ে ওঠে না। মত্ততাকে আর তার আশ্চর্য লাগে না। যা অস্বাভাবিক তাকে স্বাভাবিক মনে করে নিতে একটুও তার বাধে না। কর্মপ্রেরণার আভাসটুকু নেই মনে। এত অবসাদ, এত ক্লান্তি। যায় ডাক্তার বেরনের কাছে। না ভিনসেন্ট, আমি দুঃখিত, কিন্তু ছাড়া তুমি আর পাবে না। গেটের বাইরে তোমাকে যেতে দেবার আমার আর উপায় নেই। কিন্তু আপনি আমাকে স্টুডিওতে বসে কাজ করতে দেবেন তো? তাতেও আমার মত নেই। আপনি আমাকে আত্মহত্যা করতে বলেন ডাক্তার? বটে, বেশ, স্টুডিওতে যেতে পারো, তবে বেশি খাটবে না, রোজ কয়েক ঘন্টা মাত্র। কোনো লাভ হলো না। ইজেল আর রংতুলির সান্নিধ্য বিন্দুমাত্র স্পন্দন জাগালো না মনে। দিনের পর দিন সে আরাম কেদারায় হেলান দিয়ে নিশ্চল বসে কাটিয়ে দিল জানলার লোহার গারদের মধ্যে দিয়ে শীতের শূন্য মাঠের দিকে শুদ্ধ তাকিয়ে।
কদিন পরে একটা রেজিস্ট্রির চিঠি সই করে নেবার জন্য ডাক্তার পেরনের অফিসে তার ডাক পড়ল। খামের মধ্যে 400 ফ্র্যাঙ্কের একখানা চেক আর থিওর চিঠি। 400 ফ্র্যাঙ্ক! এত টাকা সে জীবনে কখনো পায়নি একসঙ্গে। কোত্থেকে থিও পাঠালো? মাই ডিয়ার ভিনসেন্ট, হলো শেষ পর্যন্ত। গত বছর বসন্তকালে আর্লসে থাকতে সেই যে লাল আঙুর কুঞ্জের ছবিটি এঁকেছিলে, সেটি বিক্রি হয়েছে 400 পাউন্ড দামে। ডাচ শিল্পী বকের বোন আনা বক ছবিটি কিনেছেন। অভিনন্দন জানাই তোমাকে। এবার থেকে তোমার ছবি সারা ইউরোপে বিক্রি হবে। চেকটা পাঠালাম। ডাক্তার পেরন যদি রাজি হন তো এই টাকায় প্যারিসে চলে এসো। সম্প্রতি আমার একটি চমৎকার লোকের সঙ্গে আলাপ হয়েছে, ডাক্তার গ্যাচেট। আভার্সে তিনি থাকেন। প্যারিস থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা। দবিনি থেকে প্রত্যেকটি নামকরা শিল্পী তার আশ্রয় থেকে কাজ করছে। তিনি বলেন তোমার কেসটা তিনি ঠিক ধরেছেন। যেদিন তুমি আভার্সে যাবে সেদিন থেকেই তোমাকে তিনি তার হাতে নেবেন। কাল আবার লিখব, থিও। ভিনসেন্ট চিঠিটি ডাক্তার পেরন আর তার স্ত্রীকে দেখালো। পেরন চিঠিটি মন দিয়ে পড়লেন। চেকের টাকার অঙ্কটিতে চোখ বুলিয়ে খুব উৎসাহের সঙ্গে কথা বললেন ভিনসেন্টের সঙ্গে। ভিনসেন্ট বিদায় নিল অন্যমনস্কভাবে। তার মাথায় তখন আবার নতুন উদ্দীপনা জেগেছে। বাগানের কাঁচা রাস্তার আধা আধি গিয়ে হঠাৎ তার মনে পড়ল চেকটা পকেটে করে এনেছে, কিন্তু থিওর চিঠিটা ডাক্তারের ঘরেই ফেলে এসেছে। তাড়াতাড়ি সে আবার ফিরে চলল। দরজায় টোকা মারতে হাতটা তুলতেই কানে এলো তারই নাম। তারই সম্বন্ধে আলোচনা হচ্ছে ঘরের ভেতরে। একটু চমকে এসে চুপ করে দাঁড়ালো। শুনতে লাগলো কান পেতে। মাদাম পেরন বলছেন, থিও তাহলে এমন কাজটা করলো কেন? এই আশায় ডাক্তার উত্তর দিচ্ছেন যে এতে হয়তো তার ভাইয়ের উপকার হবে। কিন্তু এত টাকা একসঙ্গে খরচ করার তার সামর্থ্য কোথায়? সামর্থ্যের বাইরেও লোক করে, যদি ভিনসেন্ট আবার সুস্থ হয়ে ওঠে এই দুরাশায়। তাহলে তুমি বলছো এই ছবি কেনার মধ্যে কোনো সত্য নেই? কোত্থেকে থাকবে? তুমি বুঝছো না মেরি, ছবিটা যে কিনেছে সে নাকি থিওর এক শিল্পী বন্ধুরই বোন। এর থেকেও বুঝতে পারছো না? নিঃশব্দে ভিনসেন্ট ফিরে গেল বন্ধ দ্বারের সামনে থেকে। সন্ধেবেলা খাবার সময় থিওর কাছ থেকে এলো এক টেলিগ্রাম। তোমার নামে খোকার নাম রাখলাম। জোহানা আর বাচ্চা ভিনসেন্ট খুব ভালো আছে। ছবি বিক্রির খবর, থিওর ছেলে হওয়ার খবর, এই দুইয়ে মিলে এক রাত্রে ভিনসেন্টকে চাঙ্গা করে তুলল। পরদিন ভোর না হতেই সে দৌড়ল স্টুডিওতে। পুরনো সব এদিক ওদিক ছড়ানো ছবি একধারে গুছিয়ে ইজেল পাতল। তুলিগুলো ধুয়ে নিল ভালো করে। বললে মনে মনে, মুখে দম নেই আর মুখে দাঁত নেই। এই বয়সে দেলাক্রোয়া যদি অঙ্কন শিল্পকে আবিষ্কার করতে পেরে থাকেন, তাহলে আমারই বা ভয় কি? আমারও দাঁত নেই আর মাথার মধ্যে খালি পাগলামি। পারবো আমিও। নিঃশব্দ বিক্রমে সে ঝাঁপিয়ে পড়ল তার কাজে। দৃঢ় প্রতিজ্ঞা তার, আর থামবে না। দেলাক্রোয়ার দ্য গুড সামারিটান আর মিলেটের দ্য সোয়ার আর দ্য ডিগার ছবিগুলো কপি করল সে। সে জানে প্রচণ্ড বিবর্তনের মুখে দাঁড়িয়েছে আজকের দিনের চিত্রশিল্প। ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কত পুরনো আদর্শ, মন্থিত হয়ে উঠছে কত ধ্যান ধারণা। তবু ভাবনা কি তার? কিসের তার অনুরাগ? চেকখানা পাবার ঠিক 2 সপ্তাহ পরে থিওর কাছ থেকে ডাকে সে পেল মার্কিউরি দ্য ফ্রান্স কাগজের জানুয়ারির সংখ্যাখানা। প্রথম পাতায় প্রবন্ধটি থিও লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছে। পড়তে লাগলো সে। ভিনসেন্ট ভ্যান গগের সমস্ত শিল্পসৃষ্টির মধ্যে যে অকৃত্রিম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হচ্ছে শক্তির প্রাচুর্য, আত্মপ্রকাশের প্রমত্ততা। বস্তুর মূল সত্যটি তার শিল্পে উদ্ঘাটিত।
তাই তার শিল্প রীতিতে দেখা যায় কখনো কখনো অনাড়ম্বর সারল্যের বলিষ্ঠ উন্মোচন। সে উন্মোচনের রূপ শিল্পীর চোখের সামনে প্রকৃতির নগ্ন আত্মঘোষণায়। তাই শিল্পীর মুখোমুখি এসে দাঁড়িয়েছে অনাবৃত আকাশের জ্বলন্ত সূর্য। তাই তার রেখায় ও রঙে আদিম অনুভূতির প্রচণ্ড স্পন্দন। ভিনসেন্টের শিল্পসৃষ্টি পুরুষের সৃষ্টি, যে পুরুষ নির্ভীক অভিযাত্রী, যার আত্মপরিচয় একাধারে কখনো নিষ্ঠুর ভয়াল, কখনো পেলব মধুর। ভিনসেন্ট ভ্যান গঘ ডাচ শিল্পী। ফ্রান্স হালসের ঐতিহ্য তার সাধনার ভিত্তিমূলে। তাঁর যারা পূর্বসূরি তাদের স্বাস্থ্য ছিল হৃষ্টপুষ্ট, মন ছিল নিক্তির ওজনে বাঁধা। তাদের উপলব্ধিগোচর ছোট ছোট সত্য আর স্বল্প পরিসরের বাস্তবের গণ্ডি ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে ভিনসেন্ট ভ্যান গঘের সত্যানুসন্ধান আর বাস্তববোধ। বস্তুর আপাত রূপ নিয়ে ভিনসেন্ট তৃপ্ত নন। বস্তুর মূল রহস্যটির উদ্ঘাটনের জন্য তার নিত্য অনুসন্ধিৎসা। চরিত্রের মৌলিক তথ্যটিকে আবিষ্কারের প্রেরণায় চিত্ত তার নিত্য সংবেদনশীল। প্রকৃতির প্রেম, সত্যের অনুরক্তিতে উৎসুক প্রাণ তার শিশুর মতো উন্মুখ। পরম শক্তিমানক এই যে শিল্পী, নিত্য সূর্যের আলোকে অন্তর্যার উদ্ভাসিত, সাধারণের মর্মে কবে তাঁর বাণী গিয়ে পৌঁছবে? সহজে বলে মনে হয় না। তার কারণ সমসাময়িক বুর্জোয়া মনোভাবের পরিপ্রেক্ষিতে তার শিল্পশৈলী অনাড়ম্বর অথচ নিপুণ, তার অনুভূতি সহজ অথচ বড় গভীর। তাকে যদি কেউ সম্যক বুঝতে পারে, তা কেবল সমপথযাত্রী চিত্রশিল্পীরাই হয়তো পারবে, সাধারণে নয়। জি অ্যালবার্ট আলিয়ার। ভিনসেন্ট প্রবন্ধটা ডাক্তার পেরানকে দেখালো না। ফিরে এলো তার পূর্ণ শক্তি উদ্দীপ্ত জীবন জিজ্ঞাসা। জাগলো সৃষ্টির নব জোয়ার। লোহার দরজা তাকে আবদ্ধ রেখেছে, তাতে কি এসে যায়? পরপর সে ছবি এঁকে চলল, একখানা তার ওয়ার্ডের, একখানা ওখানকার সুপারিনটেন্ডেন্টের, একখানা তার স্ত্রীর। মিলেট ও দেলাক্রোয়ার ছবির পর ছবি সে কপি করল। তার দিন রাতকে সে ভরিয়ে দিল উত্তেজিত পরিশ্রমে। নিজের অসুস্থতার ইতিহাস গভীরভাবে বিশ্লেষণ করে সে ভেবে দেখল যে তার এই মানসিক উন্মাদনার আক্রমণটা চক্রবাত ঘুরে ঘুরে আসে ঠিক 3 মাস অন্তর অন্তর। ঠিক আছে, এবার থেকে সে হিসেব রাখবে, সময় বুঝে সমাধান হবে। পরবর্তী আক্রমণের সময় যখন ঘনিয়ে আসবে, তখন সে কাজকর্ম বন্ধ করে কদিনের জন্য সোজা বিছানায় গিয়ে আশ্রয় নেবে। তারপর আবার ঘোর কাটবে, আবার সে সুস্থ মানুষ হয়ে কাজে লাগবে। ভয়টা কি? লোকের তো মাঝে মাঝে সর্দি কাশিও হয়, 2-10 দিন বিছানায় পড়ে থাকতেও হয়, সেজন্য তার বেশি তো নয়। তবে অধুনা এখানকার ধর্মভাবটা তার পক্ষে খুব পীড়াদায়ক হয়ে উঠেছে। শীতকাল, ধূসর অন্ধকার প্রতিটি দিন। তার মনে হতে লাগলো শীত পড়ার সঙ্গে সঙ্গে সিস্টারদের মনে যেন কেমন একটা ধার্মিকতার বাড়াবাড়ি শুরু হয়েছে। এও এক রকমের মানসিক ব্যাধি। সিস্টাররা কালো পোশাকে ঢাকা প্রেতায়িত মূর্তি নিয়ে নিঃশব্দে ঘরে বারান্দায় বাইবেলে চোখ লাগিয়ে ঘুরছে, সর্বদা মালা ঘোরাচ্ছে, নাম জপ করছে বিড়বিড় করে, আর দিনের মধ্যে 5-6 বার লেগেই আছে উপাসনা। এক চূড়ান্ত বাতিক। ওদের ক্রিয়াকলাপ দেখে দেখে ভিনসেন্টের মনে ভাবনা হতো, কারাই বা সত্যি পাগল আর কারাই বা সেবিকা। বরিনের যখন ছাড়ে, মোটামুটি তখন থেকে ধর্মের নামে বাড়াবাড়িকে তার অসহ্য লেগেছে। সেই ভালো না লাগা ক্রমে আতঙ্কে পরিণত হয়েছে তার মনে। সেই আতঙ্কে আজকাল সে শিউরে শিউরে ওঠে যখন ওইসব ধর্মোন্মাদিনীর দিনগত জীবনযাত্রাকে নিরুপায়ে লক্ষ্য করে যেতে হয়। ওই কালো কালো মূর্তি তার স্বপ্নে যেন ভিড় করে আসে, কিছুতে মন থেকে মুছে ফেলতে পারে না ওদের। 3য় মাসের সেই সম্ভাবিত তারিখটা আসার 2 দিন আগে থাকতে সে নিজেকে প্রস্তুত করে নিল। কাজকর্ম বন্ধ করে শয্যায় গিয়ে আশ্রয় নিল। শরীর তার সুস্থ, মন সুস্থ ততোধিক। পাছে ওই সিস্টারদের দেখে তার মনের স্বাভাবিকত্ব নষ্ট হয়, তাই বিছানার চারধারের পর্দা টেনে অন্তরাল সৃষ্টি করে নিল চমৎকার।
ঠিক যেদিন তার অসুখে পড়বার কথা সেই দিনটি এলো। উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে লাগলো ভিনসেন্ট। কিছুই হলো না। আশ্চর্য হলো, অনেকটা যেন আশাহত হলো সে। দ্বিতীয় দিন কাটলো তৃতীয় দিন। হেসে উঠল ভিনসেন্ট। বোকা আমি, ডাক্তার পেরনের কথা ভুল, মিছে আমারও ভ্রান্তি। সুস্থ আমি, সুস্থ থাকবো চিরদিন। এমনি মানসিক রোগের আক্রমণ আর আসবে না আমার জীবনে কোনো দিন। বিছানায় শুয়ে শুয়ে খালি সময় নষ্ট। কাল সকাল থেকে আবার স্টুডিওতে কাজে লেগে যাব। গভীর রাত, সুষুপ্ত সারা হাসপাতাল। হঠাৎ বিছানা ছেড়ে উঠল ভিনসেন্ট। খালি পায়ে ওয়ার্ডের বারান্দা পার হয়ে চলল। পৌঁছল গিয়ে কয়লা রাখার ঘরে। খুপড়ি ঘরটার দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল সে। এক মুঠো কয়লা গুঁড়ো নিয়ে সারা মুখে মাখল। দেখুন দেখুন মাদাম ডেনিস, এতদিন পরে ওরা আমাকে আপনার করে নিয়েছে, স্বীকার করেছে যে আমি ওদেরই একজন। ওরা আগে আমাকে বিশ্বাস করতো না, কিন্তু আজ ঈশ্বরের বাণী ওদের কানে শোনাবার প্রকৃত অধিকার এতদিনে আমি পেয়েছি। ভোর হওয়ার একটু পরেই ওরা ভিনসেন্টকে খুঁজে পেল। সে একই জায়গায় বসে আছে, বিড়বিড় করে কখনো প্রার্থনা করছে, কখনো বাইবেল থেকে উদ্ধৃতি আওড়াচ্ছে, কখনো বা চুপ করে কান খাড়া করে কি শুনছে। ওর কানের কাছে কোনো অশরীরী মায়াবীর শব্দহীন ভাষা। সম্পূর্ণ উন্মাদ সে, ধর্মোন্মাদ। এমনি মত্ততা কদিন চলল। কিছুটা যখন স্বাভাবিক হলো, ডাক্তার পেরনকে ডেকে পাঠালো। ডাক্তার আসতে ভিনসেন্ট তাকে বললে, আমার দৃঢ় বিশ্বাস ডাক্তার, এবার আমার এমনি কিছুতেই হতো না যদি চারিদিকে সিস্টারদের ধর্মের হিস্টেরিয়ার মধ্যে আমাকে থাকতে না হতো। এমনি দৃশ্য দেখে দেখে সুস্থ মানুষও পাগল হয়। ডাক্তার পেরন তাড়াতাড়ি ভিনসেন্টের খাটের চারিদিকে পর্দাগুলো টেনে দিলেন। বললেন, কি করি বলো, শীতকাল হলেই সিস্টারদের ধর্মের বাতিক বাড়ে। আমি পছন্দ করি নে, তবে বাধা দেওয়াও সমীচীন মনে করি নে। হাজার হোক, এই সিস্টারদের মতো এমনি নিঃস্বার্থ সেবিকা কোথায় আর পাবো? তা তো বুঝলাম, কিন্তু আমার অবস্থাটাও ভেবে দেখুন। 24 ঘন্টা তো আসল পাগলের পালের সঙ্গে ঘর করে কাটে। এর ওপর যদি আবার ধর্মের নামে হঠাৎ পাগলদের এখানে ছেড়ে দেন, তাহলে আমার মতো আধ পাগলাদের আর আশা কি? আমি তো আক্রমণের সময়টা প্রায় পার করেই দিয়েছিলাম। নিজেকে ঠকিও না ভিনসেন্ট, এমনি আক্রমণ হতোই। তোমার স্নায়ুমণ্ডলী ঠিক 3 মাস অন্তর একবার করে অচল হয়ে যায়, এটা যাবে, এর অন্যথা নেই। ফলে এমনি মতিভ্রম। ধর্ম নিয়ে যদি না হতো, অন্য কিছু একটা নিয়ে তোমার ঠিকই হতো। আর একবার যদি আমার এরকম হয় ডাক্তার, আমি আমার ভাইকে লিখবো এখান থেকে আমাকে নিয়ে যেতে। বেশ, যেমন তোমার ইচ্ছে। বসন্তকালের প্রথম উজ্জ্বল দিনটিতে ভিনসেন্ট আবার স্টুডিওতে পা বাড়ালো। জানলার বাইরের দৃশ্য সে আঁকল। ঘন বেগুনি রঙের লাঙল চষা মাটিতে হলুদের আভাস। বাদাম গাছের কুঁড়িগুলো ফুটছে। আবার সন্ধ্যাবেলা আকাশে মন কেমন করা নীলিমা। কিন্তু প্রকৃতির জীবনলীলার এই চিরন্তন অথচ অপূর্ব নূতন রূপ কোনো নতুন সাড়া জাগালো না শিল্পীর মনে। সারা মন আচ্ছন্ন হয়ে রইল আতঙ্কে। উপায় নেই, কোনো পথ নেই মুক্তির। ওই উদার দিগন্ত আর ওই নিঃসীম আকাশ, প্রকৃতির ওই চিরনবীন আমন্ত্রণ তার জন্যে নয়। বাতুল আর ধর্মোন্মাদ, ওরা তাকে জড়িয়ে রেখেছে নাক পাশে। ওরাই তার জীবনের সত্য। রেখা নয়, রং নয়, সত্য শুধু উন্মাদাকারের লৌহ অর্কল। ভাইকে লিখল আতঙ্ক কাতর ভাষায়, থিও, সেন্ট রেমি ছাড়তে সত্যি আমি চাইনি। কিছুই দেখলাম না এখানকার, কিছুই আঁকলাম না,
কিন্তু আর একবার যদি গতবারের মতো ধর্মের নামে উন্মত্ততার খপ্পরে পড়ি, তাহলে বুঝবো সেই হাসপাতালের আবহাওয়ার দোষ, আমার স্নায়ুর দোষ নয়। এমনি মানসিক রোগের আক্রমণ 2-3 বার যদি হয়, তারপর আমি আর নেই। তোমার সেই ডাক্তার গ্যাজেটের খবর কি? তিনি কি বলেন? তার হাতে আমার উদ্ধারের কি কোনো আশা নেই? আর একবার আমি দেখব, তারপর নির্ঘাত পালাবো এখান থেকে, যেখানেই আশ্রয় পায়। থিও উত্তরে লিখল, ডাক্তার গ্যাজেট তোমাকে তার তত্ত্বাবধানে রাখতে ইচ্ছুক। তিনি শুধু মানসিক রোগের বিশেষজ্ঞ নন, শিল্পী ও শিল্পেরও বিশেষজ্ঞ। তোমার ছবি তিনি দেখেছেন। তিনি চান তুমি তার কাছে থাকো আর নিজের কাজ করে যাও। অতএব তোমার যখন খুশি তুমি চলে আসতে পারো। না, এখনই নয়, আর একবার, আরো 3টি মাস। নতুন গরম, মে মাস, সময় হয়েছে আবার। কারা কানে কানে কথা কয়, চমকে চমকে উঠে চিৎকার করে উত্তর দেয় পাগল। প্রতিধ্বনি ফিরে আসে ভাগ্যের ক্রূর অট্টহাসের মতো। কারা ঘুরে ঘুরে আশেপাশে ফেরে, অধরা ছায়া মূর্তি যেন। এবার ওরা তাকে পেল গির্জার মধ্যে মূর্ছিত অবস্থায়। আবার কদিন কাটল সুস্থতা ফিরে পেতে। থিও চাইল নিজে সেন্ট মেরিতে এসে তাকে নিয়ে যেতে। ভিনসেন্টের তাতে আপত্তি। একলাই সে প্যারিস পর্যন্ত যাবে। টারাস্কনে কেউ তাকে ট্রেনে তুলে দিলেই যথেষ্ট। লিখল সে, ভাই থিও, আমি শয্যাশায়ী রোগী নই, মত্ত কোনো দানবও নই এখনো পর্যন্ত। সাধারণ অবস্থায় আমি যে সুস্থ স্বাভাবিক লোক, সেইটি প্রমাণ করতে দাও। আমি যদি এই উন্মাদাকার থেকে মুক্তি পেয়ে আভার্সে গিয়ে আবার নতুন জীবন শুরু করতে পারি, আমার এই সাময়িক ব্যাধিকে আমি জয় করবই। আর একটিবার ভাগ্য পরীক্ষা আমি করছি। এখানে সবাই পাগল, আমিও তাই পাগল হবার পথে। সুস্থ জগতে নেমে এলে আমিও কি সকলের মাঝখানে সুস্থ হয়ে উঠতে পারবো না? নিশ্চয়ই পারবো। তারপর ডাক্তার গ্যাজেট তো থাকবেনই। তোমাকে তার করে জানিয়ে দেব কখন ট্রেনের সময়। তুমি স্টেশনে থেকো। শনিবার হয়তো এখান থেকে যাব, তাহলে রবিবারটা বাড়িতে কাটাতে পারবো। তুমি, জোহানা আর বাচ্চাটি, 3জনকে নিয়েই। রবিবার তোমার ছুটি তো? আওয়ার্স। দুশ্চিন্তায় সমস্ত রাত থিওর চোখে এক ফোঁটা ঘুম ছিল না। সকাল হতে না হতেই সে তৈরি হয়ে নিল। ট্রেনের সময়ের 2 ঘন্টা আগে থাকতে রওনা হলো স্টেশনের উদ্দেশ্যে। শিশুটিকে নিয়ে বাড়িতে রইল জোহানা। বাড়ির 4তলার ছাদে উঠে সামনের কালো ঝাঁকড়া গাছের পাতার ফাঁক দিয়ে রাস্তার দিকে চেয়ে অপেক্ষা করতে লাগলো জোহানা, কখন বাড়ির সামনে 2 ভাইকে নিয়ে গাড়ি এসে থামবে। স্টেশন থেকে থিওর বাড়ি দূরত্ব কম নয়। জোহানার মনে হতে লাগলো তার সময় যেন কাটে না, অপেক্ষার আর শেষ নেই। শেষ পর্যন্ত খোলা একটা গাড়ি বাঁক ঘুরে রাস্তায় ঢুকলো। চোখে পড়ল 2টি উজ্জ্বল মুখ। আরোহীরা হাত নাড়ছে তার দিকে চেয়ে। থিওর পিছনে পিছনে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো ভিনসেন্ট। জোহানা ভেবেছিল থিওর ভাই বুঝি হবে কোনো দুর্বল আধো শয্যাশায়ী রোগী। ভিনসেন্ট দৃঢ় বাহুতে তাকে জড়িয়ে ধরে আদর করল। কোথায় সে রোগী? সমর্থ দেহ, চমৎকার গায়ের রং, হাসি মুখ, চোখে প্রতিভার দৃঢ় দৃষ্টি। প্রথম দৃষ্টিতেই জোহানার মনে হলো, ভিনসেন্টের তো দেখি আমার স্বামীর চাইতেও অনেক সুস্থ সমর্থ চেহারা। খালি তার ডান কানটার দিকে জোহানা কিছুতেই চোখ তুলে চাইতে পারল না। জোহানার হাত দুটো দৃঢ় মুষ্টিতে ধরে তার মুখের দিকে সপ্রশংস চোখে চেয়ে রইল ভিনসেন্ট। বললে, বাহ, চমৎকার বউ জোগাড় করেছ দেখছি থিও। থিও হেসে বলল, তাই নাকি, সত্যি বলছো? থিওর পছন্দ তার মার ধাঁচের মেয়ে। অ্যানা কর্নেলিয়ার ছিল যেমন মৃদু করুণ ব্রাউন রঙের চোখ, মুখে যেমন স্নেহ সহানুভূতির মিষ্টি ভাব, জোহানারও ঠিক তেমনি। তার উপর আবার সবে মা হয়েছে। মেদুর মাতৃমূর্তিতে আরও তাকে মানিয়েছে। সুঠাম তার দেহশ্রী, গোল গোল মুখটি,
উঁচু ডাচ কপালের উপর দিয়ে এক রাশ ফিকে হলুদ চুল পিছন দিকে টান টান করে বাঁধা। থিওকে সে ভালোবাসে, যে ভালোবাসাকে সে বিস্তৃত করেছে থিওর ভাই ভিনসেন্টের ওপরেও। থিও ভিনসেন্টকে শোবার ঘরে টেনে নিয়ে গেল। খোকা সেখানে দোলনায় শুয়ে ঘুমোচ্ছে। দোলনার ধারে দাঁড়িয়ে ছলো ছলো চোখে ভিনসেন্ট থিওর শিশুটিকে দেখতে লাগলো। জোহানা বুঝল দুই ভাইয়ের কিছুক্ষণ একলা থাকা দরকার। পা টিপে টিপে সে বাইরে গেল। ভিনসেন্ট তার দিকে চেয়ে হাসি মুখে বললে, হো বোন, শুনছ, বাচ্চাকে অত সিল্ক আর লেস দিয়ে সাজিও না, লোকের নজর লাগবে। জোহানা চলে যেতে ভিনসেন্ট আবার অনেকক্ষণ ধরে চেয়ে রইল শিশুটির মুখে। হঠাৎ কেমন একটা ব্যথার গুঞ্জরণ উঠল বুকে। নির্বংশ সে, সংসারহীন, সন্তানহীন। তার রক্তধারাকে বহন করবে না কোনো বংশধর। তার মৃত্যু হবে একান্ত নির্বাপিত শিখা। থিও ভাইয়ের মনের কথা বুঝতে পারল। বললে, তোমারও সময় আছে ভিনসেন্ট। মনের মতো স্ত্রী তুমিও একদিন পাবে, যে হবে তোমার সুখ দুঃখের সঙ্গিনী। হাসল ভিনসেন্ট। না ভাই, সে আর হয় না, অনেক দেরি হয়ে গেছে। এই তো সেদিন একটা মেয়ের খবর পেলাম যে একেবারে তোমার উপযুক্ত সঙ্গিনী হবার মতো। কে সে? ভুর্গেনিভের উপন্যাসের এক নায়িকা। ও বাবা, ওই যারা সব নিহিলিস্টদের দলে নাম লেখায় আর বেআইনি কাগজ লুকিয়ে লুকিয়ে চালান করে, তাদের কোনো মেয়ে? হ্যাঁ, তোমার যে স্ত্রী হবে তার অনেকটা ওই রকম মেয়ে হওয়াই দরকার। অতল স্পর্শী দুঃখ বেদনার অভিজ্ঞতা যারা আছে। আর আমার মতো পুরুষকে নিয়ে এসে করবে কি, যার এক কান কাটা? কথার এগুলো না। বাচ্চা ভিনসেন্ট চোখ মেলল, হাসল তাদের দিকে চেয়ে। থিও দোলনা থেকে তাকে তুলে নিয়ে ভিনসেন্টের হাতে দিল। বুকের কাছে শিশুটিকে ধরে আপন মনে ভিনসেন্ট বললে, কি নরম, কি গরম, ঠিক যেন একটা ছোট্ট কুকুর ছানাটি। ধুর বোকা, আরে কি করে বাচ্চা ধরতে হয় তাও জানো না? কি করে জানবো বলো? জানলাম তো খালি খালি তুলি ধরতে। থিও ছেলেকে নিয়ে কাঁধের কাছে ওর মাথা রাখলো। বাচ্চার কোঁকড়া চুলগুলি মিশে গেল নিজের মাথার চুলে। ভিনসেন্টের মনে হলো পিতা আর প্রথম সন্তান, ওরা যেন একই পাথরে কোদা দুটি মূর্তি। একটা নিঃশ্বাস ফেলে মুক্তির হাসি হেসে ভিনসেন্ট বললে, বাহ, চমৎকার দেখাচ্ছে। আমার কি মনে হলো জানো? যার যা মিডিয়াম তাই নিয়ে তার কাজ। আমার মিডিয়াম রং, তোমার মিডিয়াম সংসার। আমি সৃষ্টি করি ছবি, তুমি সৃষ্টি করো জীবন্ত মানুষ। কি বলো? ঠিক বলেছ ভিনসেন্ট, বেশ বলেছ। রাত্রিবেলা ভিনসেন্টের সঙ্গে দেখা করতে কয়েকজন পুরনো বন্ধু এলো থিওর ওখানে। সর্বপ্রথম এসে পৌঁছল শিল্প সমালোচক অরিয়ার। সুপুরুষ যুবা, কোঁকড়া চুলের বাবরি, দাড়ি, থুতনির কাজটা পরিষ্কার। ভিনসেন্ট আরিয়ারকে নিয়ে গেল থিওর শোবার ঘরে। সেখানকার দেওয়ালে মন্তিচেলির আঁকা একখানি পুষ্পস্তবকের ছবি। ভিনসেন্ট বললে, আপনি বলেছেন মসিয়ে, প্রকৃতির অন্তর্নিহিত প্রাণ রহস্যকে আমিই প্রথম উপলব্ধি করেছি। এটা কিন্তু বাড়াবাড়ি। মন্তিচেলির ছবির কথা মনে করুন। ঘণ্টাখানেক তর্ক করেও ভিনসেন্ট আরিয়ারের মত বদলাতে পারল না। তখন তার প্রবন্ধের জন্য শেষ ধন্যবাদ দিয়ে তাকে উপহার দিল নিজের আঁকা সেন্ট রেমির একটি ছবি। হই হই করে ঢুকল তুলস লোথ্রেক। সিঁড়ি ভেঙে ওঠার পরিশ্রমে সে হাঁপাচ্ছে, তবু প্রাণটা ফুর্তিতে ডগমগ। মেজাজটার কোনো পরিবর্তন হয়নি এতদিনে। ভিনসেন্টের করমর্দন করতে করতে লোথ্রেক খেঁকে উঠল। আরে ভিনসেন্ট, সিঁড়ির গোড়াতেই কার সঙ্গে দেখা হলো জানো? এক বেটা কফিন বানানেওয়ালা। বলো তো, লোকটা কার খোঁজে এসেছিল, তোমার না আমার? তোমার লোথ্রেক, তোমার। আমি ওর খদ্দের হতে যাব কেন এরই মধ্যে? বটে, আচ্ছা বাজি ধরো,
কে আগে ওর খদ্দের হবে, তুমি না আমি? বেশ, বাজি রাখছি। বাজিটা কি সেটা তো বলো। বাজি, ক্যাফে অ্যাথেন্সে এক পেট খাওয়া আর তারপর সন্ধেবেলা অপেরা। থিও অল্প হেসে বললে, আচ্ছা, তোমাদের ঠাট্টাগুলো কি এমনি অনুক্ষণে না হলেই নয়? একটি অচেনা লোক ঘরে ঢুকে কোণের একটা চেয়ারে চুপ করে বসলো। লোত্রেকের সঙ্গে এসেছে। লোত্রেক কিন্তু লোকটিকে আলাপ করিয়ে দিল না কারুর সঙ্গে, নিজের খেয়ালে বকবক করেই চলল। ভিনসেন্ট বললে, তোমার বন্ধুটিকে আমার সঙ্গে আলাপ করিয়ে দেবে না? এক গাল হেসে লোত্রেক বললে, বন্ধু? আরে ও আমার বন্ধু নয়, আমার রক্ষক। কয়েক মুহূর্ত কেমন বেদনাকর স্তব্ধতা। লোত্রেক বললে আবার, তুমি শোনোনি বুঝি ভিনসেন্ট? মাঝে কয়েক মাস আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। সবাই বললে খুব মদ টানার ফলে, তাই আজকাল স্রেফ দুগ্ধপানের উপরেই আছি। এবার আমার পার্টির যে নিমন্ত্রণটা পাবে সেটা ভালো করে দেখো। ছবি আঁকা থাকবে তাতে যে তুলাস লোত্রেক উঁচু হয়ে বসে দিব্যি হৃষ্টপুষ্ট একটি গাভীর দুগ্ধ দুইছে, তবে কিনা বাঁটের দিক থেকে নয়, অন্য দিক থেকে। খুব জমে উঠল আসর। জব্বর আড্ডা। সারা ঘর তামাকের ধোঁয়ায় অন্ধকার। মাঝে মাঝে এর ওর সামনে খাবারের ডিশ এগিয়ে ধরছে জোহানা। প্যারিসের অনেক পুরনো স্মৃতি ভিনসেন্টের মনে ঘনিয়ে উঠল। জর্জের শিবরাতের খবর কি? কেমন করছে সে? সে কি, তার খবরও বুঝি জানো না? না, থিও তো কিছু লেখেনি। যক্ষায় সে তিলে তিলে মরছে। ডাক্তার বলেছে বড়জোর 31টা বছর তার আয়ু। যক্ষা? সে কি? জর্জেসের স্বাস্থ্য যে ছিল বড় চমৎকার, তার এ রোগ হলো কি করে? অতিরিক্ত পরিশ্রমে। তুমি তাকে যা দেখেছিলে তারপর 2 বছরের বেশি গেছে। একেবারে দানবের মতো খেটেছে এই 2 বছর। সারা দিনে 2-3 ঘন্টা মাত্র ঘুম, বাকি সময় কাজ আর কাজ। অমন মা পর্যন্ত কিনা ওকে ওই কাল রোগের হাত থেকে ফেরাতে পারল না। ভিনসেন্ট ভাবতে ভাবতে বললে, তাহলে জর্জেস তাহলে চলল? রুশো এলো ভিনসেন্টের জন্য এক ব্যাগ ভর্তি ঘরে তৈরি খাবার দাবার নিয়ে। পিয়ের ট্যাঙ্গি এলো ঠিক সেই আগের মতো গোল খড়ের টুপি মাথায় দিয়ে। ভিনসেন্টকে একটি জাপানি প্রিন্ট উপহার দিয়ে সে তাকে অভিনন্দন জানিয়ে ছোট্টখাট্ট একটি মিষ্টি বক্তৃতাও দিয়ে ফেলল। রাত 10টা নাগাদ ভিনসেন্ট পথে বার হয়ে এক ঝুড়ি অলিভ কিনে আনলো। প্রত্যেককে সেই অলিভ খাওয়ালো জোর করে, এমনকি লোত্রেকের রক্ষককেও পর্যন্ত। উচ্ছ্বসিত গলায় সে বলল, থাকো তো তোমরা এই শহরের অন্ধকূপে। প্রভেন্সের রূপলি সবুজ অলিভকুঞ্জ একবার যদি চোখে পড়তো তাহলে সারা জীবন ধরে অলিভ ছাড়া আর কিছুই খেতে চাইতে না। লোত্রেক চোখ টিপে বললে, হ্যাঁ, এই অলিভের কথাতেই মনে পড়ল। ওখানকার মেয়েদের কেমন লাগলো তা বলো। পরদিন সকালবেলা থিও অফিসে যাবার পর ভিনসেন্ট খোকার গাড়িটাকে একতলায় নামিয়ে দিয়ে এলো। গাড়িতে শুয়ে মার সঙ্গে বেরিয়ে বেরিয়ে বাচ্চা ভিনসেন্টের এখন রোদ পোহানোর সময়। ভিনসেন্ট ঘরে ফিরে এসে সারা ফ্ল্যাটের দেওয়ালগুলি দেখতে লাগলো ভালো করে। সর্বত্র তার আঁকা ছবি টাঙানো। খাবার ঘরে ম্যান্টেল পিসের ওপর তার আলু ভজিরা, বসবার ঘরে আর্লসের দৃশ্যপট আর রোন নদীর ওপরে রাত্রি, শোবার ঘরে ফুটন্ত পুষ্পকুঞ্জ। এছাড়া খাটের তলায়, টেবিলের তলায়, আলমারির তলায়, মালপত্র রাখার ঘরে যেখানে যেটুকু ফাঁকা জায়গা সব ভরে আছে তার ছবির গাদায়। থিওর ডেস্কে কি একটা জিনিস খুঁজতে গিয়ে সে দেখল মোটা ফিতে দিয়ে বাঁধা মস্ত এক বান্ডিল চিঠি। এ কি, সব চিঠি যে তার! 20 বছর আগে প্রথম ঘর ছেড়ে যেদিন সে হেগে গরিব কোম্পানিতে চাকরি করতে বার হয়েছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত থিওকে যত চিঠি সে লিখেছে তার প্রত্যেকটি থিও পরপর করে সাজিয়ে সযত্নে সঞ্চয় করে রেখেছে। সব শুদ্ধ 700 চিঠি। ভিনসেন্ট ভেবে পেল না তার এইসব পুরনো চিঠি জমিয়ে রেখে থিওর কি লাভ।
ডেস্কের আর একটা জায়গায় সে দেখল গত 10 বছর ধরে সে থিওকে যত ড্রয়িং পাঠিয়েছে সব কালক্রমিকভাবে তাড়া করে করে রাখা। বরিনেজের খনি শ্রমিক, ইটেরের মাঠে কৃষাণ কৃষাণী, হেগের বুড়ো বুড়ি, গিস্টের ক্ষেত মজুর, 7 ইঞ্জিনের জেলে, নিউনেনের আলুভোজি তাঁতি পরিবার, প্যারিসের রেস্তোরাঁ আর রাস্তার দৃশ্য, আর্লসের সূর্যমুখীর কাঁচা স্কেচ আর সেন্ট রেমির বাগানের দৃশ্যাবলী। এইসবের অসংখ্য ড্রয়িং আলাদা আলাদা দলে সুন্দর করে গুছিয়ে বাঁধা রয়েছে। আরে, তাহলে আমার ছবির একটা প্রদর্শনী তো এখনই লাগানো যায় দেখছি। দেওয়াল থেকে সব ছবিগুলো সে একে একে নামিয়ে নিল। খাট, টেবিল প্রভৃতির নিচের থেকে টেনে টেনে বার করলো তার সবগুলো। বাধাই না করা ক্যানভাস, ডেস্কের স্কেচের তারাগুলোও বাদ দিল না। এইবার সমস্ত ছবিকে সে কালানুক্রমে ভাগ করে ফেলল। প্রত্যেকটি ভাগের মধ্যে খুব মনের মতো মনে হলো যেসব স্কেচ বা তেল রঙের ছবি, সেগুলো সযত্নে নির্বাচন করে আলাদা করে রাখলো। ফ্ল্যাটে ঢোকবার পথে সামনের বারান্দায় এসে টাঙালো বরিনেজের সাদা কালো ড্রয়িংগুলো। বললে, এটা হলো প্রদর্শনীর চারকোলের কাজের বিভাগ। বাথরুমের দেওয়ালে সে পাশাপাশি টাঙালো ইটেনের ছবি 4খানা, পেন্সিল স্টাডি। এটা হলো পেন্সিল স্কেচের বিভাগ। হেগ আর সোভেনিনজেনের জল রঙের ছবিগুলো সে টাঙালো রান্নাঘরে। এটা হলো 3 নম্বরের বিভাগ, জল রঙের ছবি। পাশের ছোট ঘরটার সামনে দেওয়ালটার ঠিক মাঝখানে সে টাঙালো তার প্রথম সার্থক তৈলচিত্র, তার পুরনো বন্ধু ডিক্রুকদের ছবি, আলুভোজিরা। তার আশেপাশে সে গোটাবারও নিউনেনের স্কেচ আঁটল, কয়েকটা গির্জার আর সমাধি ক্ষেত্রের ছবি, কয়েকটি কৃষাণ কৃষাণীর ড্রয়িং। নিজের শোবার ঘরে টাঙালো সব প্যারিসের ছবি। বসার ঘরের 4টে দেওয়াল সে একেবারে ভরে দিল আর্লসের ছবি দিয়ে। আর থিওর শোবার ঘরে সে সাজালো তার সাম্প্রতিক কাজ, সেন্ট রেমির দৃশ্যাবলী। এই বিচিত্র প্রদর্শনী সজ্জিত করার পর সে সারা বাড়ির মেঝে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের হাতে মুখ ধুয়ে কোট পরে মাথায় টুপি চাপিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে নেমে গেল নিচে। বাচ্চা ভিনসেন্টের গাড়ি ঠেলে আর জোহানার সঙ্গে নানা গল্প করে কাটিয়ে দিল বেশ কিছুটা সময়। 12টা বাজার একটু পরেই থিওর আবির্ভাব। দূর থেকে হাত নাড়তে নাড়তে সে দৌড়ে এলো। প্যারাম্বুলেটর থেকে বাচ্চাকে তুলে নিল কোলে। গাড়িটাকে নিচে দারোয়ানের জিম্মায় রেখে সবাই সিঁড়ি বেয়ে উঠতে লাগলো উপরের ফ্ল্যাটে। দরজার সামনে পৌঁছতেই পথ রোধ করে দাঁড়ালো ভিনসেন্ট। বললে, সাবধান, একটা দারুণ আশ্চর্য জিনিস দেখবার জন্য প্রস্তুত হও, মহাশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্র প্রদর্শনী। কোথায়? ম্যাজিক। চোখ বোঝো দুজনে। দরজাটা হাট করে খুলে দিল। সবাই একসঙ্গে ঢুকলো ফ্ল্যাটের মধ্যে। থিও আর জোহানা চারিদিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। ভিনসেন্ট আবেগের সঙ্গে বললে, আমি যখন ইটেনে ছিলাম, মনে আছে বাবা একদিন বলেছিলেন, মন্দ থেকে ভালো সৃষ্টি কখনো হতে পারে না। আমি তর্ক করেছিলাম, বলেছিলাম হতে পারে, শুধু তাই নয়, হতে বাধ্য। লক্ষ্মী আমার ভাই, আমার বোন, এসো আমার সঙ্গে তোমরা, দেখো আমার কথা সত্যি হয়েছে কিনা। 20 বছর আগে খেয়ালি একটা লোকের শিল্পী হবার বাসনা হয়েছিল, কিন্তু অক্ষম সে, নিতান্ত অশক্ত তার হাত। শিল্প সম্বন্ধে জ্ঞান শিশুর চাইতে বেশি নয়। তার 20 বছরের জীবনের কাহিনী তোমাদের সামনে মেলে ধরেছি। বিচার করো তোমরা, কতটা সে সার্থক হয়েছে। একটার পর একটা ঘরে সে নিয়ে চলল প্রিয় দর্শক দুজনকে। একটা মানুষের সারা জীবনের প্রচেষ্টার ক্রমবিকাশ ভেসে উঠতে লাগলো চোখের সামনে। শিল্পীর আত্মপ্রকাশের পথ কত কঠোর, কত বন্ধুর, সার্থকতার পথে কত বেদনা, কত লাঞ্ছনা। শিক্ষার্থীর দুরন্ত অধ্যাবসায়, পদে পদে কত আঘাত, নিরাবলম্ব প্রচেষ্টার কত ব্যর্থতা স্পষ্ট প্রমাণিত রয়েছে প্রথম যুগের শিল্পচর্চার মধ্যে।
প্রকাশ শৈলী ও আদর্শ বোধ নিয়ে এক বৈপ্লবিক বিবর্তনের ইতিহাস লেখা আছে প্যারিসের ছবিগুলি রঙিন রেখায়। আর্লসের ছবিতে জীবন দর্শনের উজ্জ্বলতম, বলিষ্ঠতম, উদারতম বিকাশ। তার উপর প্রচণ্ড ভাঙনের পরিচয় সেন্ট রেমির ছবিগুলিতে। ভাঙছে, বাঁধ ভাঙছে চৈতন্যের। তবু বেঁধে রাখতে চেতনাকে, সংহত করে রাখতে আপন শিল্প প্রতিভাকে সে কি উন্মত্ত প্রয়াস, সে কি মর্মন্তুদ আকুতি। কিন্তু মধ্যাহ্ন সূর্য যেমন ঢলে পড়ে, তেমনি ঢলে পড়েছে সৃষ্টির তুঙ্গধৃত গরিমা, ঢলে পড়েছে, নিভে আসছে জ্যোতি, অপ্রতিরোধ্যতার নিম্নগামী গতি ধূসর দিগন্তের অমোঘ আকর্ষণে। অপরিচিত দর্শকের চোখ দিয়ে ওরা দেখে চলল ছবির পর ছবি। লাগলো 8টি মাত্র ঘন্টা। একটি মানুষের সারা জীবনের ইতিবৃত্ত ওরা পড়ল ওই ক্ষণস্থায়ী কালটুকুর মধ্যে। দুপুরবেলাকার খাওয়া খেতে বসলো দুজনে। জোহানা রেঁধেছে খাঁটি ব্রাবান্টের রান্না। ভিনসেন্টের মুখে অমৃতের স্বাদ। বাসনপত্র টেবিল থেকে জোহানা সরাবার পর দু ভাই পাইপ মুখে দিয়ে গল্প করতে বসলো। ডাক্তার গ্যাচেট যা বলেন তাই কিন্তু শুনবে ভিনসেন্ট, একটু অন্যথা করবে না। নিশ্চয়ই থিও, মনে রেখো উনি স্নায়বিক অসুখের একজন বিশেষজ্ঞ। এর হাতে নিশ্চয়ই তুমি একেবারে ভালো হয়ে যাবে। আর একটা ব্যাপার জানো, গ্যাচের ছবিও আঁকেন। প্রত্যেক বছর পি ভ্যান রাইসেল এই ছদ্মনামে তার ছবি ইন্ডিপেন্ডেন্ট গ্যালারিতে টাঙানো হয়। আঁকেন কেমন? ভালো? তা বলবো না, তবে এক ধরনের লোক থাকেন অন্যের অক্ষমতাকে চিনে নেবার অদ্ভুত ক্ষমতা যাদের থাকে। এমনি লোকও বিরল। ডাক্তার ড্যাচি এই ধরনের লোক। 20 বছর বয়সে তিনি ডাক্তারি পড়তে প্যারিসে আসেন। কুর্বে, মুরগার, প্রুধো প্রভৃতির সঙ্গে বন্ধুত্ব হয়। তারপর আড্ডা জমে, মানে রেনোয়া, ডেগা, ক্লড, মনে প্রভৃতি শিল্পীদের সঙ্গে। ইমপ্রেশনিজমের নাম পর্যন্ত যখন কেউ জানতো না, তখন এর বাড়িতে বসে দবিনিয়ার দমিয়ার ছবি এঁকেছে। সত্যি বলছো? হয় এর বাড়িতে, না হয় এর বাগানে বসে ছবি আঁকেনি কে? পিসারো, গিলামিন, সিসলে, দেলাক্রোয়া, আভারসে এর কাছে গিয়ে থেকেছে, ছবির পর ছবি এঁকেছে। সেজান, লোত্রেক আর শিওরাতের তো কথাই নেই। এদের সবাইকার ছবি দেখবে বাড়ির দেওয়ালে দেওয়ালে টাঙানো। আজকের দিনের এমন একজন নামকরা চিত্রশিল্পী পাওয়া দুষ্কর, ডাক্তার গ্যাজেট যার বন্ধু নয়। কি কাণ্ড! তুমি দেখছি আমাকে ভয় পাইয়ে দিলে হে। এইরকম সব ডাক সাইটে শিল্পী যার বন্ধু, সেখানে আমি কিনা। আচ্ছা, আমার ছবি দু একটা দেখিয়েছ? বোকা কোথাকার! তোমাকে আভার্সে নিয়ে যাবার জন্য ডাক্তার এত উদ্গ্রীব কেন বুঝতে পারছো না? কি করে বুঝবো? আর্লসে রাত্রে যে দৃশ্যগুলো গতবার ইন্ডিপেন্ডেন্স প্রদর্শনীতে দিয়েছিলাম, সেইগুলো দেখে তো ডাক্তার গ্যাচেট পাগল। তার মতে ওগুলো প্রদর্শনীর শ্রেষ্ঠ ছবি। এরপর তোমার হলদে সূর্যমুখীর ছবিগুলো তাকে দেখায়। বিশ্বাস করো, ভদ্রলোকের চোখে তো জল এসে গেল ওগুলো দেখে। আমাকে বললে, ভ্যান গগ, তোমার ভাই একজন বিরাট শিল্পী। চিত্রশিল্পের ইতিহাসে এর আগে কখনো ওই হলদে সূর্যমুখীর পাশে দাঁড়াবার মতো আর কিছু আঁকা হয়নি। শুধু ওই ছবি কটার জন্যই তোমার ভাই অমর হয়ে থাকবে। ভিনসেন্ট মাথাটা একটু চুলকে নিয়ে এক গাল হাসল। বললে, আমার সূর্যমুখীগুলো যদি ডাক্তার গ্যাচেটের এতটা পছন্দ হয়ে থাকে, তাহলে মনে হচ্ছে তার সঙ্গে আমার ভালোই বনবে। শেষ হল জীবন পিয়াসা উপন্যাসের 12 পর্ব। পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।